হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির ওয়ান শট সিকিউ ক্লাস। প্রথমেই আমরা যে সকল কনসেপ্ট আছে এই চ্যাপ্টারের সেগুলো একটা শর্ট রিভিশন দেব, তারপরে 24 এবং 23 সালের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, স্থানাঙ্ক জ্যামিতি 11.1-এ আমরা শিখছি যে আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকতো। সাপোজ এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, ঠিক আছে? এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করা লাগতো। সেই মধ্যবর্তী দূরত্বের সূত্র কি ছিল তোমাদের অবশ্যই মনে আছে, কারণ মাত্র করলাম আমরা। মনে করো একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, আর এই বিন্দুর স্থানাঙ্ক হলো x1, y1। আমি জাস্ট এটা ধরে নিছি। আর বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে √ x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটার কিন্তু প্রমাণও আছে, আর প্রমাণটা আমরা থিওরি ক্লাসে কমপ্লিট করাইছি। আজকে আর সেগুলো দেখাবো না, আজকে জাস্ট সূত্র রিভিশন, ঠিক আছে? এই x2, x1 এগুলোর জায়গায় ভ্যালু থাকবে। সাপোজ এরকম থাকতে পারতো যে এ বিন্দুর স্থানাঙ্ক -2, 5, আবার বি বিন্দুর স্থানাঙ্ক 6, -9। তখন আমরা এই যে x1, y1, x2, y2 এগুলোর জায়গায় ভ্যালুগুলো বসাইতাম, তাহলে আমাদের এ বিন্দু আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যেত। আবার আমরা কিন্তু এইভাবেও চিন্তা করি, দেখো এ বিন্দু আর বি বিন্দু তুমি যখন সংযুক্ত করো একটা সরলরেখার মাধ্যমে, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই কিন্তু এ বি রেখার দৈর্ঘ্যকে নির্দেশ করতেছে। তাহলে এভাবে আমাদের মনে করো মাল্টিপল বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? সেই স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কিন্তু রেখার দৈর্ঘ্যগুলো বের করতে পারবো। আমরা জানি 11.2 আমরা এগুলা শিখাইছিলাম। 11.2-তে আমরা মূলত ক্ষেত্রফল বের করা শিখছিলাম, তাই না? আমাদের স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, সেটা সূত্র ছিল কি? সাপোজ এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু x2, y2। আজকের ক্লাসটা যারা করতেছো, আমি মোটামুটি বলতে পারি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এখান থেকে 10 মার্ক তুমি মানে সৃজনশীলে কমন পাবাই। তুমি সলভ করতে পারবে, অ্যাটলিস্ট কমন পাওয়া তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো গিয়া নিজের জ্ঞান প্রয়োগ করার মাধ্যমে সমাধান করা। দেখো, তাহলে এই যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিলাম, সাপোজ এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু, আর এইটা সি বিন্দু। তাহলে তুমি যদি এই বিন্দুগুলোকে সংযুক্ত করো তাহলে কিন্তু একটা ত্রিভুজ পাবা, তাই না? এই যে এবি একটা রেখা, বিসি একটা রেখা, আবার সিএ অথবা এসি আরেকটা রেখা। এখন আমরা যেহেতু বিন্দুর স্থানাঙ্কগুলো জানি, এবি বিসি সি এগুলোর দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? দৈর্ঘ্য বের করার মাধ্যমে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করার একটা নিয়ম শিখেছিলাম, তোমাদের কি মনে আছে? সূত্রটা একটু বড় ছিল, বিশাল একটা √ তারপরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। তোমাদের মনে আছে কিনা বলো? এস মাইনাস সি, এই সূত্রটা। আর এস বলতে কি বুঝাইতো? এস বলতে বুঝাইতো অর্ধ পরিসীমা। এটা কিন্তু এমসিকিউ তো আসে যে এস বলতে কি বুঝায়, অর্ধ পরিসীমা। মনে করে এবি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 6 মিটার, আর এসি বাহুর দৈর্ঘ্য 7 মিটার। তাহলে আমার এস এর ভ্যালু কত হবে? দেখো, 5 আর 6 যোগ করলে 11, 11 আর 7 যোগ করলে 18। তাহলে 18কে আবার অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলেই তুমি পাবা 9, যেটা হলো অর্ধ পরিসীমার মান। আমরা এই টাইপের ম্যাথ করছি। এই একভাবে আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আরেকটা হলো কি সব থেকে সহজ, কিভাবে? স্থানাঙ্কের মাধ্যমে। সেই সূত্রটা কেমন ছিল? যে হাফ, আর ভিতরে মনে করো এই যে x1, y1, তাই তো? তাহলে x1, y1, x2, y2, x3, y3। তারপর প্রথমে যেটা আমরা লিখছি সেটাকে আবার লিখবো, x1, y1। এরপরে কি? পরবর্তী লাইনে হাফ। এই যে লেখলাম জিনিসটা, এটা হলো নির্ণায়ক। এই নির্ণায়ক তোমরা এখনো শিখো নাই, এটা 11-12-এ শিখবা। বাট এটার মানে কি? এটার মান কত হবে? এই x1 এর সাথে y2 গুণ করবা, তারপরে যোগ x2, y3, তারপরে যোগ x3, y1। বুঝছো? আমি এটা লিখে ফেলাই, x1, y2 প্লাস x2, y3 প্লাস x3, y1, এই পর্যন্ত লিখবা। তারপরে বিয়োগ করবা, বিয়োগ x2, y1, x2, y1। খেয়াল করো, x2, y1 এর যে গুণফলটা হবে, সেই গুণফলটাই যদি ঋণাত্মক হয় তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সূত্রের মাইনাস। তারপরে আবার মাইনাস x3, y2, x3, y2, দেন আবার মাইনাস দেখো x1, y3। তোমাদের কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আরে বাইরে যে সাইনটা দিছে এটা হল গিয়ে মডুলাস সাইন। মডুলাস দ্বারা মূলত বুঝায়
আসলে মডুলাস কি বোঝায় সেটা আমি এখনো তোমাদের বলি নাই, বাট খেয়াল করো মডুলাসের ভিতরে যা থাকবে সেটা পজিটিভ হয়ে যাবে, সোজা কথা। সাপোজ আমরা এই মানগুলো বসাইলাম, মান বসানোর পরে দেখলাম আমার এখানে মান আসলো -5, এই সব কিছু তুমি যে গুণ টুন করলা, যোগ বিয়োগ করলা, তারপর দেখলাম -5 আসলো। তো মডুলাসের কাজটা হলো ওই মাইনাসকে সে প্লাস দ্বারা সাবস্টিটিউট করে দেয়, তার মানে -5টা পরিণত হবে +5-এ। ঠিক আছে, এটাই মডুলাসের কাজ। মডুলাস দ্বারা বুঝায় ধরো মূল বিন্দু থেকে এই যে এটার দূরত্ব, এভাবে চিন্তা করো, মনে করো একটা সংখ্যা রেখা, ঠিক আছে, সংখ্যা রেখার মাঝখানে থেকে 0, বাম পাশে থাকে ঋণাত্মক সংখ্যা, মনে করো -1, -2, -3, -4, -5, এদিকে আবার আছে +1, +2, +3, +4, +5। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে -5 শূন্য থেকে কত দূরে, তুমি কি বলবা যে এটা -5 দূরে? না, তুমি বলবে এটা 5 একক দূরে, তাই না? তাহলে এই মডুলাসটা দ্বারা সেই জিনিসটাই বুঝায়। এটা একটু হায়ার লেভেলের জিনিস, বুঝলে ভালো, না বুঝলে দরকার নেই। তাহলে এই ছিল আমাদের ক্ষেত্রফল আর দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আরেকটা জিনিস আছে বুঝছো, সেটা হলো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি যদি বের করতে পারো, সাপোজ তোমার একটা চতুর্ভুজের 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, যদি 4টা এরকম বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, বলতে পারে যে ক্ষেত্রটি কেমন, এটা কেমন চতুর্ভুজ ক্ষেত্র, এটা আয়ত নাকি বর্গ নাকি সামান্তরিক নাকি রম্বস, এরকম আসতে পারে। ওই সময় আমরা কি করব, আমরা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবো আমার এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত কিনা। এটা দ্বারা কি বোঝায়, সাপোজ এই হলো আমাদের এক্স অক্ষ, এইটা হলো আমাদের ওয়াই অক্ষ, এরকম থাকতে পারবে। দেখো এই বিন্দুটা মনে করো এইখানে অবস্থিত, আমি কিভাবে বুঝবো? আচ্ছা, চতুর্ভাগের ধারণাটা আগে দিই নি। এটা হলো কি প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। দেখো এই প্রথম চতুর্ভাগে এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ উপরের দিকে মানে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে এক্স অক্ষ বাম দিকে তার মানে নেগেটিভ, আর ওয়াই অক্ষ উপরের দিকে তার মানে পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্স অক্ষ বাম দিকে মানে নেগেটিভ, আর ওয়াই অক্ষ নিচে তার মানে নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে এক্স অক্ষ ডান দিকে তার মানে পজিটিভ, আর ওয়াই অক্ষ নিচের দিকে তার মানে নেগেটিভ। এখন আমি যদি তোমাকে বলি 3, -5, এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, দেখো এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ নেগেটিভ, তার মানে দেখো এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ, তার মানে এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। এই বিন্দুটা আমি কিভাবে খুঁজে বের করব? দেখো এই যে প্রথম যেটা, এটার নাম হলো ভুজ, আর দ্বিতীয় যেটা এটাকে বলে কোটি। 3, ভুজের মান কত? 3, তার মানে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর যাব। কত? এক্স অক্ষের ধনাত্মক দিকে 3 ঘর যাব। তারপরে ওয়াই অক্ষের, যেহেতু কোটির মানটা -5, তাইলে আমি ওয়াই অক্ষর সমান্তরালে উপরের দিকে যাব নাকি নিচের দিকে যাব? যেহেতু মাইনাস, তাহলে আমি নিচের দিকে যাব। কয় ঘর যাব? 5 ঘর। তাহলে এই যে এইখানে হবে আমার 3, -5 বিন্দুটা। এভাবে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেখে আমরা সেই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটা বের করতে শিখতে হবে। মানে এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এটা সলভ করতে হবে, এটা খুবই সহজ। মনে করো আমি তোমাকে বললাম -6, -7, -6, বলো তো এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। দেখো কারণ এটা মাইনাস, আবার মাইনাস, মাইনাস, মাইনাস। ঠিক আছে, কিভাবে আমি বিন্দুটা পাবো? আমি এক্স অক্ষের, যেহেতু ভুজের মান নেগেটিভ, তাহলে এক্স অক্ষ বরাবর বাম দিকে 6 ঘর যাব, তারপরে ওয়াই অক্ষর সমান্তরাল বরাবর 7 ঘর নিচে যাব, তাইলেই আমি সেই বিন্দুটা পাবো। এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? যারা আগের ক্লাসগুলো করো না তাদের সবকিছু মানে এত তাড়াতাড়ি আসলে মাথায় ঢোকার কথা না। তোমরা আগের ক্লাসগুলো আগে করে নেবা, তারপরে এই ক্লাসটা করবা, ঠিক আছে? কারো যদি এমন থাকে যে যে সে জীবনে স্থানাঙ্ক জ্যামিতি করেই নাই, তার আসলে এই মানে ক্লাসটা করা উচিত হবে না। হয়তো বা এই ক্লাসটা করে তুমি পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারো, বাট তাও তোমার এটা করা উচিত না। যাক, দেখো এখন আমরা যদি 4টা বিন্দুর স্থানাঙ্ক জানি, তার মাধ্যমে আমরা কিন্তু রেখাগুলোর দৈর্ঘ্য বের করতে পারবো। যেটা বলতেছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত বলতে কি বোঝায়? এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওটা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন আমার যদি এরকম হয়, আমার কোশ্চেনে যে বিন্দুগুলো দেওয়া থাকবে, মনে করো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ধরলাম এ বিন্দুটা এইখানে আসলো, এ বিন্দু এইখানে আসলো, বি বিন্দুটা মনে করো এইখানে আসলো, এইখানে বি বিন্দু, এইখানে এ বিন্দু, আবার এইখানে আবার আসলো মনে করো সি বিন্দু, ঠিক আছে, আর ডি বিন্দুটা আসলো এইখানে। এখন তুমি আমারে বলো, আমি যদি এ বি তারপরে সি ডি দিই, এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে? ঘড়ির কাঁটা কিভাবে চলে খেয়াল করো, এই যে এরকম, এই না, এইটা হলো ঘড়ির কাঁটার দিক, ক্লকওয়াইজ। তাহলে এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিক কেমন হবে? এরকম না? বুঝতেছো? মনে করো আমরা টাইম ট্রাভেল করতেছি, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক, আর এটা হলো ঘড়ির কাঁটার
দিক। তাহলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হতে হবে বিন্দুগুলা। তুমি দেখো এ বিন্দু মনে করো প্রথমে বসাইলা, তাহলে এ বিন্দু থেকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে থাকো, তোমার কি বি বিন্দু আগে আসবে নাকি সি বিন্দু আসে? সি বিন্দুটা আগে আসে। সি বিন্দুর পরে কি বি বিন্দু আসে নাকি ডি বিন্দু আসে? ডি। ডির পরে কোনটা আসে? বি। তাহলে আমি যখন এই সূত্রে দেখো স্থানাঙ্কের মাধ্যমে যে ক্ষেত্রফলটা নির্ণয় করব, সেখানে আমরা কিন্তু প্রথমে যদি এ বিন্দু বসাও, মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, এটা লিখে ফেলো x1 y1। বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2 y2। সি বিন্দু হলো কি x3 y3, আর ডি বিন্দু হলো x4 y4। ঠিক আছে, যাক এখন আমি প্রথমে মনে করো এ বিন্দুর স্থানাঙ্কটা লিখলাম x1 y1। এখন এটার পরে আমি কিন্তু বি বিন্দু, আমার প্রশ্নে দেওয়া আছে বি, বাট আমি কিন্তু বি লিখতে পারবো না। আমি কিন্তু দেখো এই যদি তুমি আগে লেখো তাহলে তোমার এরপরে সি লিখতে হবে, মানে সি বিন্দুর স্থানাঙ্কটা লিখতে হবে, অর্থাৎ x3 y3। সি বিন্দুর পরে কি তুমি বি বিন্দু লিখবা নাকি ডি বিন্দু? অবশ্যই ডি বিন্দু, মানে x4 y4। তারপরে বি বিন্দু মানে x2 y2, আর তারপরে এই x1 y1, যেটা প্রথমে লিখছি সেটা আরেকবার লিখতে হবে। তোমার এইটা কি তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, তোমরা তো অনেক আগে আগে বুঝে গেছো, এটা তো ভালো। যাক, এগুলো আমি আমার মানে বেসিক ক্লাসে খুব ভালোভাবে খুব আস্তে আস্তে বুঝেছি। তাহলে এখন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করার কিন্তু অনেক পদ্ধতি থাকতে পারে। আমরা পরবর্তীতে দেখব কিছু কিছু অঙ্কে বলবে যে 3টা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করো। আবার একটু আগে আমরা দেখলাম, সাপোজ একটা চিত্র আমি আঁকি, ঠিক আছে, একটা চিত্র মনে করো এরকম। তোমরা কি কেউ বলতে পারো জাস্ট চোখের দেখা দেখে এই চিত্রটা আসলে কিসের? সাপোজ এই বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়েছে, এইটা মনে করো 5 মিটার, এইটাও 5 মিটার, আবার এই যে এটা মনে করো 3 মিটার, আবার এটাও 3 মিটার। তাহলে বলো তো এই চিত্রটা কিসের? এটা কেমন চতুর্ভুজ ক্ষেত্র? ভেরি গুড, এটা সামান্তরিক চতুর্ভুজ ক্ষেত্র। কিভাবে বুঝলাম? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, আর কোণ কিন্তু 90 ডিগ্রি হইতে পারবে না। এখন কোণ প্রমাণ করা একটু কঠিন, বুঝছো? কোণ আমরা প্রমাণ করতে যাব না। আমরা এটা কিভাবে প্রমাণ করবো? আমরা কর্ণের মাধ্যমে প্রমাণ করব। মনে করো এই একটা কর্ণ, আবার এই একটা কর্ণ, তুমি স্পষ্ট দেখতে পাইতেছো সামান্তরিকে একটা কর্ণ কিন্তু সাইজে বড়, আরেকটা কর্ণ সাইজে ছোট। তাহলে আমরা কি করব? আমরা যেহেতু চারটা, এই যে দেখো শীর্ষবিন্দু আছে না চারটা, এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমার জানা, তার মানে আমি এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, আবার এই কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো। তারপরে আমরা তুলনা করব। যদি দেখি যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে এবং কর্ণগুলো সমান হয় নাই, তাহলে এটা হবে সামান্তরিক। কিন্তু যদি আমরা দেখি যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে, মনে করো, ঠিক আছে, বিপরীত বাহুগুলো কি হয়েছে? বিপরীত বাহুগুলো সমান হয়েছে, আবার কর্ণগুলোও সমান হয়েছে। মনে করো এই বিপরীত বাহু, এটা মনে করো 7 মিটার, 7 মিটার, আবার এটাও 4 মিটার, 4 মিটার, আর কর্ণের দৈর্ঘ্য মনে করো সমান সমান হয়েছে। তাহলে এই ক্ষেত্রটা কি হবে? এটা হবে আয়ত, আর এটা হবে সামান্তরিক। আর যদি এরকম হয়, এখানে তো জাস্ট বিপরীত বাহুগুলো সমান হয়েছিল, যদি আমি এমন ভাবে আঁকি যে সব কয়টা বাহুই সমান, চারটা বাহুই পরস্পরের সমান, তাইলে এটা কি হবে? মানে চারটা বাহু সমান এবং যে কর্ণগুলো আছে সে কর্ণগুলো মনে করো সমান না, কর্ণগুলো সমান না, তাহলে এটা কি হবে? এটা হবে রম্বস। আবার যদি এরকম হয় যে চারটা বাহুই সমান হয়েছে, প্লাস আমরা কর্ণের দৈর্ঘ্য হিসাব করে দেখছি যে কর্ণ সমান হয়েছে পরস্পর, তাহলে এটা কি হবে? এটা হবে বর্গ। এটা এই কর্ণ ছাড়াও কোণ নির্ণয় করা, মানে মনে করো এখানে যদি তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, তার মাধ্যমে দেখাইতে পারো যে কোনটা 90 ডিগ্রি, বাট ওইটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আমরা সাধারণত, বা আমাদের যে স্যার আছে যারা খাতাটা দেখবে, তারা সাধারণত এই কর্ণের মাধ্যমেই, মানে কি বলে, এটা অভ্যস্ত আর কি, তারা দেখতে সব জায়গায় কর্ণের মাধ্যমে প্রমাণটা করছে। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের 11.1, 11.2 এর কোর কনসেপ্টগুলো শেষ হয়েছে। 11.3 আমরা শিখছি যে কোন একটা সরলরেখার ঢাল, তাই না? মনে কর এই একটা সরলরেখা, সরলরেখার একটা ঢাল থাকে। ঢাল মানে কি? ঢাল মানে এই যে সরলরেখাটা আমরা দেখতে পাইতেছি, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে, মনে করো এই সরলরেখাটা, এটা মনে করো এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে যেই কোণটা উৎপন্ন করতেছে সেই কোণের ট্যানজেন্ট অনুপাত। আমরা ত্রিকোণমিতি পড়ে আসছি, ট্যানজেন্ট মানে ট্যান, ট্যান অফ থিটা, ঠিক আছে? যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাত মানে ট্যান থিটা। আর এই ঢালকে আমরা এম এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এম সমান সমান ট্যান থিটা। এই ট্যান থিটা তোমরা যদি সূত্র প্রয়োগ করো, তাহলে দেখবা যে উপরে আসে কোটির পরিবর্তন, মানে y2 - y1
আর নিচে আসে ভুজের পরিবর্তন x2 মাইনাস x1। তোমাদের বইতে একটা কথা আছে যে ওঠা ডিভাইডেড বাই হাঁটা, বইতে এটা লেখা আছে দেখো। এখন এটার প্রমাণ আছে, এই যে y2 মাইনাস y1 এটার কিন্তু প্রমাণ আছে, বাট আমি প্রমাণ আমার বিস্তারিত ক্লাসে দেখাইছি, এখন দেখানোর সময় নেই। আমি যদি তোমাকে বলি একটা সরল রেখা আছে, সেই সরল রেখাটা মনে করো y অক্ষের সাথে কি, মনে করো y অক্ষের সাথে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমি প্রশ্ন করলাম ওই সরল রেখাটার ঢাল কত? উত্তর কি হবে? উত্তর হবে tan কত? 10 ডিগ্রি নাকি? এটা লেখলে তোমার ভুল হবে, কারণ ঢালের সংজ্ঞা হলো গিয়ে এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই কোণটা এখানে বসাইতে হবে। আমি এখানে বলছি যে ওয়াই অক্ষের সাথে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোনো একটা সরল রেখা যদি ওয়াই অক্ষের সাথে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই একই সরল রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবশ্যই 80 ডিগ্রি, তাই না? এই যে মনে করো আমাদের এক্স অক্ষ, এইটা আমাদের ওয়াই অক্ষ। এখন কোন একটা সরল রেখা যদি এই যে ওয়াই অক্ষের সাথে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো এই চিত্রটা, এই মনে করো এই ওয়াই অক্ষের সাথে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই একই সরল রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবশ্যই 80 ডিগ্রি, কারণ আমরা জানি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে মোট অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 10 ডিগ্রি হয়, তাহলে এইটা কত? 80 ডিগ্রি হবে না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে tan 90 ডিগ্রি এইটা যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বসাও তাহলে একটা ভ্যালু আসবে, সেটাই হলো কি ওই সরল রেখার ঢাল। আর এই প্রত্যেকটা সরল রেখার কিন্তু একটা নির্দিষ্ট ঢাল থাকে, ঠিক আছে? এরকম কখনো হবে না যে এইখানে একটা একটা ঢাল, মানে এই সরল রেখার আর বিন্দুর কিন্তু আলাদা আলাদা ঢাল হবে না, এই একটা সরল রেখা একটা নির্দিষ্ট ঢাল থাকবে। বা যদি বক্ররেখা হইতো তাহলে কিন্তু নির্দিষ্ট ঢাল থাকতো না। যাই হোক, তারপর আমাদের যে কাজে লাগবে যে জিনিসটা, সেটা হলো এরকম মনে করো দুইটা বিন্দু দিয়ে দেবে, ঠিক আছে? এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই বিন্দু মনে করো স্থানাঙ্ক এক্স, আচ্ছা আমি স্থানাঙ্ক একটা সংখ্যাই দিয়ে দিই ডিরেক্ট, মনে করো এ বিন্দু বি বিন্দু, এটার স্থানাঙ্ক হলো গিয়ে -3,2, আর এই বিন্দুর স্থানাঙ্ক হলো গিয়ে 5,-4। বললো যে এ বি এই দুটি বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রমকারী, ঠিক আছে, এই দুটি বিন্দুর মধ্যে দিয়ে অতিক্রমকারী সরল রেখার ঢাল। মনে করো এই একটা সরল রেখা, দেখছো এই সরল রেখাটা কিন্তু এই যে এ বিন্দু আর বি বিন্দু এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে অতিক্রম করছে, তাহলে এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে অতিক্রমকারী সরল রেখার ঢাল কত হবে? প্রশ্ন করলে অ্যান্সার হবে ঢাল এম সমান সমান উপরে হবে কোটির পরিবর্তন, তার মানে আচ্ছা এটা কিন্তু -4, y2 মাইনাস y1 -4 -2, আবার x2 মাইনাস x1, যেহেতু তুমি y2-র জায়গায় -4 বসাইছো, তাহলে তোমার x2-র জায়গায় 5 বসাতে হবে, মানে এটা যেহেতু আগে বসাইছো উপরে, তাহলে নিচে তোমার এটা আগে বসাতে হবে। x2 মাইনাস x1, x1 এর ভ্যালু কত? -3, তাহলে এখানে কিন্তু একটা -3 হবে, ঠিক আছে? আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, তাহলে 5 + 3। ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? তাহলে আমাদের হবে মাইনাস উপরে থাকবে 6 ডিভাইডেড বাই 8, এটা যদি আমরা লঘিষ্ঠ রূপে নেই তাহলে -3 ডিভাইডেড বাই 4, বা দশমিক ভগ্নাংশে নিলে হবে -0.75। তুমি যেভাবে নাও, বাট সাধারণত আমরা ঢালের অঙ্কগুলোয় এই সাধারণ ভগ্নাংশই রাখি, দশমিকে আমরা নেই না, ঠিক আছে? সারা পছন্দ করেন আর কি। তাহলে আমরা ঢালটাও বুঝলাম। নেক্সট আমার যেটা শেখা লাগবে সেটা হলো প্রত্যেকটা সরল রেখা একটা নির্দিষ্ট সমীকরণ থাকে। সাপোজ এই একটা সরল রেখা, বা এই একটা সরল রেখা, বা এইরকম একটা সরল রেখা, বা এরকম, ঠিক আছে? তুমি যেমনই নাও না কেন, বা তুমি এক্স অক্ষের কথাই চিন্তা করো অথবা ওয়াই অক্ষের কথাই চিন্তা করো, এই প্রত্যেকটা সরল রেখার একটা নির্দিষ্ট সমীকরণ থাকে। আর সমীকরণ, এই সরল রেখার সমীকরণের আদর্শ রূপ হলো y = mx + c, ঠিক আছে? m মানে ঢাল, আর c মানে হলো y অক্ষের ছেদাংশ। সাপোজ এই একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, যদি এরকম হয় যে এম এর মানটাও পজিটিভ আর সি এর মানটাও পজিটিভ, চিন্তা করো এম এর মানও পজিটিভ সি এর মানও পজিটিভ, তখন সরল রেখাটা কেমন হবে? তখন এম এর মান যদি পজিটিভ হয়, তাহলে ওই সরল রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, মানে ওর চেহারা এরকম হইতে পারে, অথবা এরকম হইতে পারে, অথবা এরকম এরকম হইতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে? যেমনই হোক না কেন, দেখো প্রত্যেক ক্ষেত্রেও কিন্তু এক্স অক্ষের সাথে একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে, বুঝছো? এগুলো অলরেডি করাইছি, বাট ধরে নিই আমরা, মনে করো চিত্রটি এরকম, এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করছে, এই যে কোণটা মনে করো এটা সূক্ষ্ম কোণ, কত হবে? এটা মনে হয় 55 ডিগ্রির আশেপাশে হবে এই কোণটা। আবার সি এর ভ্যালু যেহেতু পজিটিভ, তার মানে এইটা এই মূল বিন্দুর উপর দিয়ে যাবে,
বাট যদি কখনো এরকম হয় যে এম এর মানটা পজিটিভ কিন্তু সি এর মানটা নেগেটিভ, তখন কেমন হবে? তখন কিন্তু এটা উপর থেকে আর যাবে না, মূলবিন্দু নিচ দিয়ে যাবে। যেহেতু এম এর মানটা পজিটিভ, তাহলে সূক্ষ্মকোণই উৎপন্ন করবে, অর্থাৎ এরকমই হবে। এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বা এরকমও হইতে পারে। ঠিক আছে, যাক আমরা এরকম করে রাখি। এরপরে সাপোজ আমার এম এর মানটা নেগেটিভ হইলো আর সি এর মানটা পজিটিভ হইলো, তাহলে আমার চিত্রটা কেমন হবে কেউ বলতে পারো? যেহেতু এম এর মান নেগেটিভ, এখন কিন্তু ও স্থূলকোণ উৎপন্ন করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। অর্থাৎ ওর চিহ্ন ও এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এবার এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম এরকম এরকম, দেখি তো কিরকম হয়। আবার যেহেতু সি এর মানটা পজিটিভ, তার মানে ও কিন্তু এই যে এই দেখো এটা হলো গিয়ে মূলবিন্দু, মূলবিন্দুর ভিতর দিয়ে যেতে পারবে না, মূলবিন্দুর ও নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে যাইতো কখন? যদি ও সি এর মানটা নেগেটিভ হইতো, যে সি এর মান যেহেতু পজিটিভ, তার মানে মূলবিন্দুর উপর দিয়ে যাইতে হবে, মানে এরকম হইতে হবে, বা এরকম বা এরকম। ঠিক আছে, যেমন ইচ্ছে তেমন হতে পারে। কত ডিগ্রি উৎপন্ন করবে সেটা কিন্তু এই ঢালের উপর ডিপেন্ডেন্ট। আবার এইটা বলো তো, যদি এম এর মানটাও নেগেটিভ হয় আর সি এর মানটাও নেগেটিভ হয়, তখন চিত্রটা কেমন হবে? তখন দেখো যেহেতু এম এর মানটা নেগেটিভ, তাহলে স্থূলকোণ উৎপন্ন করবে, মানে ও দেখতে কিন্তু এই যে সবুজটার মতো হবে, সবুজ টাইপের আর কি। আর যেহেতু সি এর মানটা নেগেটিভ, তাহলে এই যে মূলবিন্দু নিচ দিয়ে যাবে। ঠিক আছে, মনে করি এরকম হবে। তাহলে আমি বিভিন্ন টাইপের সরল রেখার এই যে আমি ছবিগুলো আঁকাইলাম, তোমরা কি এইটা ক্লিয়ার? আচ্ছা, আশা করি তুমি এগুলো আঁকতে পারবা। এখন আমি নেক্সট একটা জিনিস, এটা পরীক্ষায় মানে আমাদের খুব লাগবে। সাপোজ আমরা একটা সরল রেখার ঢাল আমারে বইলা দিছে, কি বলছে পরীক্ষার হলে একটা সরল রেখার ঢাল আমাদেরকে বইলা দিছে। আর ওই সরল রেখাটার, মনে করো একটা সরল রেখা আঁকি আমরা, মনে করো এটা সরল রেখা, এই সরল রেখার ঢাল আমাদের বলছে। আর এই সরল রেখার উপরে তো অনেকগুলো বিন্দু আছে, তাই না? যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বইলা দিছে, মনে করো এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বইলা দিছে x1, y1। তাহলে এরপরে প্রশ্ন করবে যে এই সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এই সরলরেখাটার সমীকরণ কি হবে কেউ বলতে পারো? খুবই সহজ, এই সরলরেখার সমীকরণ হবে, আচ্ছা দেখো, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, এটাই হবে এই সরলরেখার সমীকরণ। তোমার এদিকে তো x1 y1 আমি লিখছি, বাট আসলে তো এরকম থাকবে না। তোমার এখানে মনে করো x1 এর জায়গায় একটা মান দেওয়া থাকবে, y1 এর জায়গায় একটা মান দেওয়া থাকবে, তোমরা সেই মানগুলো y1 আর x1 এর জায়গায় বসাবা, তাহলেই সমীকরণ বের হয়ে যাবে। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল দেই, সাপোজ x1 এর মান 2 আর y1 এর মান -3, তাহলে আমরা সলভ করি y মাইনাস y1 এর ভ্যালু কত? -3, তাহলে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে 3 ইকুয়ালস টু m এর ভ্যালু মনে করো দিয়ে দিচ্ছে 2, তাহলে m এর জায়গায় 2 বসাও। তারপরে x মাইনাস x1 এর ভ্যালু কত? 2। আচ্ছা, এটা আমরা এখন একটু সিম্পলিফাই করব, 2x প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4। এখন সরল রেখার সমীকরণের আদর্শ রূপ হইল y সমান সমান mx প্লাস c, আমরা এরকম রাখতে চাই। এখন দেখো এখানে কিন্তু y আছে, তাহলে বাকি যা কিছু আছে সব কিছুটা ডান পাশে নিয়ে যাও। তাহলে 2x আর এই +3 এই পাশে আসলে -3, মানে y ইকুয়ালস টু 2x - 7 হবে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমার এই m এর মান কত? ঢালের মান কিন্তু 2, আর c এর মান কত? -7, তাই না? অর্থাৎ এই যে সমীকরণ দেখে কি বুঝতেছো? m এর মানটা পজিটিভ, c এর মানটা নেগেটিভ। তাহলে এই সরলরেখাটা কেমন হবে? এই সরলরেখাটা কিন্তু এই যে m এর মান পজিটিভ, c এর মান নেগেটিভ, এই নীলটার মতো হবে, দেখছো নীলের মতো হবে, সূক্ষ্মকোণ উৎপন্ন করবে কিন্তু নিচ দিয়ে যাবে মূলবিন্দুর। আবার এক্স্যাক্টলি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। এই যে tan থিটা সমান সমান 2, তাহলে থিটা সমান সমান কত? আমি ভ্যালুটা ভুলে গেছি কত জানি, থিটা সমান সমান tan ইনভার্স 2। এটা ক্যালকুলেটরে চাপলেই তোমার এত আসবে, এত ডিগ্রি, ওইটা অত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেক টাইপের প্রশ্ন, এটাই লাস্ট, এগুলো আমাদের লাগবে। যে আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, এই একটা বিন্দু আর মনে করো এই আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে অতিক্রমকারী, আচ্ছা এটা তো অতিক্রম করলো না, সমস্যা নেই, আমরা হালকা পাতলা এডিটিং তো করতেই পারি। কি এডিটিং হয় না কেন? দাঁড়াও, এ তো কোনোভাবেই মিলছে না। এই মিললে গেছে, ওই ধরো মিললে গেছে, ঠিক আছে, না মিললে গেছে, যাক। এখন সাপোজ এটা আমাদের এ বিন্দু আর এটা আমাদের বি বিন্দু। এখন এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা ছিল x1 y1 আর x2, y2। এখন বলবে এই দুইটা বিন্দুর ভিতর দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সেই সূত্রটা হলো এটা, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস
y2, ঠিক আছে? এই x1 y1 x2 y2 এই জায়গায় মানগুলো বসাবা, তারপর আগের মতো সিম্পলিফাই করবা, তাহলেই তোমার সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে। কোনো কনফিউশন? আবার দেখো এই যে সরলরেখাটা, এই সরলরেখাকে অনেকগুলা বিন্দুর সমষ্টি না, সেই প্রত্যেকটা বিন্দু কিন্তু এই সরলরেখার যে সমীকরণটা আছে সেটাকে সিদ্ধ করবে। সাপোজ একটা সরলরেখা আসলে হয় কিভাবে, আমি তোমারে বললাম যে y সমান সমান 2x, এটা একটা কি, বা 2x প্লাস 1, এটা একটা সরলরেখার সমীকরণ, দেখেই বুঝতেছি। এখন এই যে সরলরেখাটা মানে আমি কিভাবে আঁকতে পারি, তাই না? আমি ম্যানুয়ালি কিভাবে আঁকবো? একটা তো দেখাইছি স্মার্ট নিয়ম, যে এম এর মান কত 2, তাহলে তুমি থিটাটা বের করবা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এটা 1 মানে কি ওয়াই অক্ষের ছেদাংশ লোকে 1, এইভাবে আমরা আঁকতে পারি। বাট ম্যানুয়ালি বিন্দু বাই বিন্দু আমরা বসাইতে পারি কিভাবে? মনে করো এরকম ছোটবেলায় তোমরা একটা জিনিস করছো, মানে আমার যতদূর মনে পড়ে এরকম একটা চার্ট করতা, ঠিক আছে? তারপরে এরকম লেখতা যে এক্স এর ভিন্ন ভিন্ন মান বসে ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাই। এগুলো কোন ক্লাসে করছো, 7-এ নাকি? যাক, এক্স এর মনে করো মান বসাইলা 1, ঠিক আছে? 1 বসাইলে ওয়াই এর মান কত আসে? ওয়াই এর মান আসে 2 অক্ষে 2 যোগ 1 3। তার মানে আমার প্রথম বিন্দুটা আমি পাইলাম, সেই বিন্দুটার স্থানাঙ্ক কত? 1,3। তার মানে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর 1 ঘর যাবা, আর ওয়াই অক্ষের উপরে 3 ঘর যাবা, তাহলে তুমি পাবা প্রথম বিন্দুটা। এরকম কইরে কইরে তুমি মানে বিন্দুগুলো পাবা। এক্স এর মান 2 বসাইলে পাবা 5, এক্স এর মান 3 বসাইলে পাবা কত? 7, এক্স এর মান 4 বসালে 9, এক্স এর মান 5 বসালে 11। এরপরে তুমি এই যে বিন্দুগুলো পাইছো, এই বিন্দুগুলো তুমি কি করবা? সিরিয়াল বাই যোগ করে দেবা, তাহলেই সরলরেখাটা পাইয়ে যাবা। এগুলো করছো না? দেখ, এভাবে আমরা কিন্তু একটা সরলরেখা মানে একটা সমীকরণ থেকে একটা সরলরেখার চিত্র পাইতে পারি। যে একটু ছোটবেলার জিনিস দেখাইলাম। এখন তাহলে কি প্রত্যেকটা বিন্দুই কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? তুমি মনে করো এখানে চিন্তা করো যে ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু 3, এই বাম পক্ষ মনে করো 3, আর দেখো তো ডান পক্ষ 3 হয় কিনা। এক্স এর ভ্যালু কত? 1, তাহলে 2 অক্ষে 2 আর 1 3, হ্যাঁ ডান পক্ষ 3। তার মানে আমার সমীকরণটা কি হয়েছে? সিদ্ধ হয়েছে। তাহলে একটা বিন্দু এই সরল রেখার উপরে অবস্থিত কিনা আমি কিভাবে বুঝবো? আমার দেখতে হবে যে ওই বিন্দুটা ওই সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তার মানে ওই বিন্দুটা ওই সরল রেখার উপরে অবস্থিত, যদি সিদ্ধ না করে তার মানে ওই বিন্দুটা ওই সরলরেখার উপরে অবস্থিত না। সাপোজ আমি যদি তোমারে বলতাম যে 4,-3 এই বিন্দুটা কি এই সরলরেখার উপরে অবস্থিত, তুমি কিভাবে বুঝতা? তুমি মান বসাইতা, ওয়াই এর ভ্যালু কত? -3, তার মানে লেফট হ্যান্ড সাইড হলো গিয়া -3, আর রাইট হ্যান্ড সাইড কি 2x + 1। দেখো তো 2x + 1, এক্স এর ভ্যালু 4 বসাই, দেখো কত হয়? 4 দুগুণে 8 আর 1 9। তার মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে -3 আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 9। তাহলে এই দুইটা কি সমান হয়েছে পরস্পরের? বলো। হয় নাই। তার মানে এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করে নাই, অর্থাৎ এই বিন্দুটা এই সরল রেখার উপরে অবস্থিত না। এগুলো আসলে এমসিকিউতে দিলেও দিতে পারে স্যাররা, এই জন্য একটু বললাম এক্সট্রা। তাহলে তোমাদের মেনলি লাগবে এই জিনিসটা, মুখস্থ লাগবে একেবারে। সেখানে এই যে এগুলোর মান বসাবা। আরেকটা জিনিস যেটা আমার অঙ্ক করতে গেলে খুবই ক্রুশিয়াল, সেটা হলো দুইটা মনে করো সরল রেখা, একটা সরল রেখা এই একটা সরল রেখা। ছোটবেলার একটা জিনিস মনে আছে, এই কোণ আর এই কোণ পরস্পরের কেমন কোণ? এটা হলো কি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, এটাও যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। যাক, এটা আমাদের আজকের পড়ার বিষয় না। আজকে পড়ার বিষয় হলো এই দুইটা সরল রেখা যেখানে ছেদ করছে, এই যে দেখো এদিকে তাকাও, এই যে এই বিন্দুটা ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদ বিন্দু, এই বিন্দুটাকে খেয়াল করো, এই সরল রেখার উপরে অবস্থিত। আবার এই সেম বিন্দুটা কিন্তু এই সরল রেখার উপরে অবস্থিত। তার মানে এই সিঙ্গেল এই বিন্দুর স্থানাঙ্কটা উভয় সমীকরণকেই কি সিদ্ধ করবে না? উভয় সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে তুমি মনে করো এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণও জানো, আবার এই সরলরেখার সমীকরণও তুমি জানো, তখন কি করবা? এই দুইটা সরলরেখার সমীকরণকে তুমি সমাধান করবা। সমাধান করার কিন্তু অনেকগুলো নিয়ম আছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন। আমরা সাধারণত আমি অপনয়ন করতে অভ্যস্ত আর কি, ঠিক আছে? অপনয়নের মাধ্যমে আমরা এই সমীকরণটা সমাধান করলে এক্স এর ভ্যালু পাই, আবার ওয়াই এর ভ্যালু পাই। এই এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা পাই সেইটাই হইলো অ্যাকচুয়ালি এই যে এই বিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো? এটা আমাদের অনেক কাজে লাগবে একটু পরে। এখন আমরা সৃজনশীল শুরু করব, আমাদের কনসেপ্টগুলো মোটামুটি শেষ। আচ্ছা আসো তাহলে আমরা সৃজনশীল শুরু করে দিই। প্রথম প্রশ্ন লক্ষ্য করি, কি বলা আছে? একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, যদি 4টে শীর্ষবিন্দু কি কি? P6,6, আর কি কি আছে? Q -6,6, আর R 6,-7, আর S, আচ্ছা P Q আর S 4টা বিন্দু। এখন প্রথম প্রশ্নে কি বলছে লক্ষ্য করি, দেখাও যে
কিউওএস কিউওএস বিন্দুর সংযোগ সরলরেখা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। এই যে দেখছো, যখনই দেখলা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, তার মানে কি আমার প্রমাণ করা লাগবে যে আমার ঢালটা নেগেটিভ। কারণ ঢাল যখন নেগেটিভ হয় তখনই সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। ঠিক আছে, দিকটা মনে রাখবা কিন্তু এক্স অক্ষের সবসময় ধনাত্মক দিকের সাথে। যদি বলতো ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, না সরি, যদি বলতো যে ঋণাত্মক কোণের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, ওই সূক্ষ্ম দেখা কেউ কেউ আবার ভাববে ও ঢাল পজিটিভ। না, তোমার বলছে কি ঋণাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। এই যে দেখো এক্স অক্ষের এই যে হলো গিয়ে নেগেটিভ দিক, এটা হলো গিয়ে পজিটিভ দিক। তাহলে ঋণাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করা মানে কি? এই দেখো সূক্ষ্মকোণ উৎপন্ন করা মানেই হলো ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করা। তাহলে এই কথার মারপ্যাচগুলো কিন্তু স্যাররা ইচ্ছা করলে খেলতেও পারে পরীক্ষার হলে, আমি হইলে খেলতাম আর কি। যাক দেখো, তাহলে কিউ আর এস, আমার এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের জানা। কিউ কত? -6,6, আর এস বিন্দুর স্থানাঙ্ক কত? কোশ্চেনে দেওয়া আছে 3,-7। তার মানে আমরা কিন্তু ঢালটা বের করতে পারি, তাই না? y2 - y1 মনে করো -7 - 6 ডিভাইডেড বাই 3 -6, জাস্ট নর্মাল সূত্র। আমি জাস্ট একটা করাইলাম, কত হবে? -13, আর নিচে হবে 3 + 6 মানে 9। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। আমি দেখতে পাইতেছি এখানে ঢালটা কি নেগেটিভ, অর্থাৎ এই সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, প্রমাণিত। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে খ নাম্বারটার দিকে লক্ষ্য করো। পি কিউ এস আর এই চতুর্ভুজের প্রকৃতি দেখছো। চতুর্ভুজের প্রকৃতি মানে হলো এটা কেমন চতুর্ভুজ, এটা কি আয়ত নাকি রম্বস বা কি আর কি। ঠিক আছে, এগুলো করার জন্য আমার আগে স্থানাঙ্ক বসাইতে হবে। এই এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকা লাগবে, তারপর বিন্দুগুলো বসাইতে হবে। দেখতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত কিনা। দেখো প্রথম বিন্দু মনে করো 6,6, তাহলে এইখানে প্রথম বিন্দুটা পি। কিউ বিন্দু কোথায়? -6,6, তাহলে -6,6 এই যে এইখানে হবে কিউ বিন্দুটা। তারপর আর বিন্দুটা কোথায়? 6,-7, তো এটাও 6,-7 মানে এই দিক দিয়ে হবে। এটা হলো আমাদের আর। আর এস কোথায়? 3,-7, তাহলে 3,-7। ও বাবা, এই চিত্র কেমন হইলো আবার? 3,-7, এগুলো সব ঠিকঠাক আছে তো? মান দাও আদৌ। -6,6, 6,-7, 3,-7। যাক, তারা যেরকম দিয়েছে আমরা সেভাবে আঁকলাম। এখন এটা হলো কি আমাদের এস। তাহলে এই যে চতুর্ভুজটা হবে, চতুর্ভুজটা কি পি কিউ আর এস হবে? না, চতুর্ভুজটা হবে পি কিউ এস আর। দেখে কিন্তু বুঝতেছো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এই যে পি কিউ এস আর। অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আপনি পি দিয়ে কেন শুরু করলেন? আপনি কি কিউ দিয়ে শুরু করতে পারেন না? হ্যাঁ পারি। তাহলে কিউ এস আর পি। আচ্ছা, এস দিয়ে শুরু করতে পারেন না? হ্যাঁ পারি। এস আর পি কিউ। আর দিয়েও শুরু করতে পারি, আর পি কিউ এস। জাস্ট রিমেম্বার দ্যাট আমাদের এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। ঠিক আছে, তাহলে এখন এই চতুর্ভুজটা আমি দেখতে পাইতেছি, বাহুগুলোর নাম কি দেখো তো। একটা বাহু হইলে গিয়ে পি কিউ, যুক্ত করি আমরা। পি কিউ বাহু, কিউ এস বাহু, এস আর বাহু, আর হলো গিয়া পি আর বাহু। এই বাহুগুলো যোগ করে তোমরা একটা কাজ করবা, সেটা হলো, আচ্ছা এটা কিন্তু আসলে কিন্তু দেখি বুঝতেছি এটা আসলে রম্বস, বর্গ, আয়ত, সামান্তরিক না, এটা হলো একটা ট্র্যাপিজিয়াম। বুঝছো? যাক, ট্র্যাপিজিয়ামের আমি আসলে আগে কখনো পাই নাই, এখানে একটা দেশে ভালোই। তোমরা তাহলে এই বাহুগুলার দৈর্ঘ্য বের করবা। ঠিক আছে, পি কিউ বাহুর দৈর্ঘ্য কত, কিউ আর বাহুর দৈর্ঘ্য কত, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবা। কি কি বাহু? পি কিউ বাহু, কিউ এস বাহু, এস আর বাহু, পি আর বাহু। ঠিক আছে, এখানে আচ্ছা একটা আমি করাইই দিই, তোমারে একটা ফুল করাই দিই। পিকিউ, পিকিউ রেখার দৈর্ঘ্য কত? স্থানাঙ্ক দেওয়া আছে না? আচ্ছা, x2 - x1, তাহলে 12/144 যোগ y2 - y1 স্কোয়ার মানে 0 করলে হবে 12। তাহলে পিকিউ রেখার দৈর্ঘ্য হবে 12 একক। তারপরে তার পরবর্তী কি? কিউএস, কিউএস রেখার দৈর্ঘ্য কত দেখি তো। কিউএস সমান কিউ আর এস, x2 - x1 -6 - 3 মানে -81 হবে, প্লাস 13। আচ্ছা, 169। তোমরা নিজেরা এটা ক্যালকুলেশন করলে এগুলো পারবা। ঠিক আছে, এটা আমি একটু হিসাব করি দেখি কত আসে।
81 প্লাস 169 আসে 5√10। তারপরে এসআর বাহুর দৈর্ঘ্য বের করবা। এসআর বাহুর দৈর্ঘ্য কত আসে দেখি তো। তারপর 9 প্লাস 0, তাহলে আসে কত 3। তারপরে পিআর বাহুর দৈর্ঘ্যটা বের করবা। পিআর পিআর আসে 0 আর ওদিকে 1 0 13 আসে, 13 একক। তার মানে এখানে কিন্তু কোনো বাহুর সাথে সমান না। তার মানে এটা কোনো স্পেশাল আসলে চতুর্ভুজ না। তবে এটা অ্যাকচুয়ালি দেখা যা মনে হচ্ছে এটা একটা ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, এটা একটা আসলে ট্র্যাপিজিয়াম, কিন্তু এই জিনিসটা তোমাদের বইতে আসলে এরকম অঙ্ক ছিল না। এখন এইখানে চতুর্ভুজের প্রকৃতির মধ্যে ট্র্যাপিজিয়াম লেখছে কিনা আমার একটু সন্দেহ হইতেছে। এখানে ট্র্যাপিজিয়ামের ব্যাখ্যাটা দেবা। ঠিক আছে, ব্যাখ্যাটা কিভাবে দিতে পারো, ব্যাখ্যাটা এভাবে দেবা যে এক জোড়া বাহু কিন্তু সমান্তরাল। এই যে এসআর বাহু আর পিকিউ বাহু এরা কিন্তু সমান্তরাল। আমরা জানি যে এই চতুর্ভুজ ক্ষেত্রে জাস্ট এক জোড়া, মানে এক জোড়া বলতে এই যে জাস্ট এইটা আর এইটা, ঠিক আছে, এক জোড়া এই বিপরীত বাহুই পরস্পর সমান্তরাল হবে, সেইটা হলো একটা ট্রাপিজিয়াম। অনেকে মনে করতে পারো এটা তো আসলে তোমার আয়ততে সমান্তরাল ছিল না। আয়ততে কিন্তু বিপরীত বাহু সবকয়টাই সমান্তরাল ছিল, মানে এইটা যেমন এইটা সমান্তরাল ছিল, এই বাহুটা আবার এই বাহুটার সাথে সমান্তরাল হওয়া লাগতো, ইভেন সামান্তরিকেও। কিন্তু ট্রাপিজিয়ামে শুধুমাত্র এই দেখো যে এইটাই সমান্তরাল। ঠিক আছে, আমার ট্রাপিজিয়ামের এক্সাক্ট যে সংখ্যাটা সেটা মনে পড়তেছে না, তোমরা একটু মানে গুগল টুগল দিয়ে লেখা ফেলাইও। তাহলে আমার প্রমাণ করা লাগবে যে জাস্ট এই বাহু আর এই বাহু পরস্পরের সমান্তরাল। এখন এটা আবার লেখা দিও না এটা স্যার এখানে চিত্র হতে দেখা যাচ্ছে যে এরা পরস্পরের সমান্তরাল, তাহলে আসলে আমার মনে হয় না ভালো হয়। বাট এটার প্রপার ব্যাখ্যা কি কিভাবে দিতে পারো, তুমি যদি পি কিউ এই বাহুটার ঢাল বের করো, আবার এস আর এই বাহুটার ঢাল বের করো, তাহলে দেখবা যে এই ঢাল সমান হয়েছে। কারণ আমি তোমারে বলছি যে দেখো একটা নির্দিষ্ট সরলরেখার, মনে করো এই যে সরলরেখা এটার যে ঢাল হবে, এর সরলরেখাটার সাথে তুমি যদি সমান্তরাল করে আরেকটা সরলরেখা আঁকো, এই ঢাল এর দুইজনের ঢালই কিন্তু সেম হবে। ঠিক আছে, বাট সমীকরণ কিন্তু সেম হবে না। সাপোজ এই যে উপরে যেটা আমি আঁকছি এটার মনে করো সমীকরণটা এরকম y সমান সমান 4x প্লাস 2। ঠিক আছে, আবার নিচেরটা মনে করো হবে y সমান সমান 4x প্লাস 1। তার মানে এখানেও ঢাল 4 এখানেও ঢাল 4, এইটা সেম হবে, কিন্তু পুরোপুরি কিন্তু চেহারা সেম না, কারণ এখানে প্লাস 2 সি এর ভ্যালু আর এখানে প্লাস 1। যদি সেমই হইতো তাহলে আলাদা সরলরেখা হইতো না, তাহলে এই সেম এই সরলরেখার উপরেই এটা পড়তো এসে। বুঝতে পারছো? তাহলে আমরা গাইডে যে মানে ব্যাখ্যাটা দেওয়া সেটা আসলে সুন্দর না। তারা বলছে এই দুইটা পরস্পরের সমান্তরাল, বাট এইটা যে সমান্তরাল এটা আমার মনে হয় প্রমাণ করা উচিত। কিভাবে প্রমাণ করবা, এই পি কিউ বাহুর সমীকরণটা বের করবা, আবার এস আর বাহুর সমীকরণ নির্ণয় করবা। সরি সমীকরণ তো না, ঢাল বের করবা। ঢাল বের করলে দেখবা যে ঢালটা সমান, অর্থাৎ এই বাহু দুইটা কি সমান্তরাল। আবার তুমি কিউএস আর পি আর এই দুইটা বাহুর ঢালও বের করতে পারো, দেখাবা যে এই দুইটা সমান না, অর্থাৎ এটা একটা কি ট্রাপিজিয়াম। এটা থেকে প্রপার ব্যাখ্যা ফুল 4-এ 4। লাস্টের অঙ্কটার দিকে লক্ষ্য করি, গ নাম্বার কি বলছে, পিকিউএসআর এই চতুর্ভুজের যেই অংশটা চতুর্ভাগে অবস্থান করে। আচ্ছা, চতুর্ভাগ কোনটা আমি তোমারে বলছি বলো, এই যে এটা হলো চতুর্থ চতুর্ভাগ, তাই না? এখন এই চতুর্থ চতুর্ভাগে যে অংশটা অবস্থান করে মানে কতটুকু অংশ, আমি সেটা ড্র করে ফেলাই চিত্রের মাধ্যমে। আচ্ছা, এই যে এই অংশটা, ঠিক আছে, এই অংশটার ক্ষেত্রফল জানতে চাইছে। এখন তোমরা আমাকে বলো আমি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি। একটা মজার বিষয় কি জানো, আমি তো এখানে আসলে আন্দাজ আঁকছি, তো আন্দাজ আঁকার ফলে যেটা হয়েছে এখানে তারা বলছে যে দেখো তো এই অংশ মানে যে অংশটা আছে এই অংশটা কি আদৌ মানে কেমন ক্ষেত্র। এটা একটা বাহু, এই আরেকটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, আমার কিন্তু এখানে 5টা বাহু হয়েছে, লক্ষ্য করছো? আমি আসলে এটা তো আন্দাজ রাখছি, তোমরা একটা কাজ করো এটা ছক কাগজ আইকা দেখো তো আসলে এই এই জায়গাটা 5টা বাহু হয়ে যায় কিনা। 5টা বাহু আমি কিন্তু দেখতে পেতেছি। যাই হোক, এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, খুবই সহজ। শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমার জানা লাগবে। এই এস বাহুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি, মানে এস বিন্দুর স্থানাঙ্ক জানি, আর বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্কটা আমার জানতে হবে। সেটা আমি কিভাবে জানতে পারি, দেখো এখানে পিআর একটা রেখা আছে না, এই পিআর রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা কাজ করে আমরা এটা নির্ণয় করি।
পিয়ার রেখার সমীকরণ পারবো কিনা বলো? পিয়ার রেখার সমীকরণ নির্ণয় করি। দেখো পি এর স্থানাঙ্ক আমরা জানি, আবার আর এর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে সমীকরণের সূত্র কি? পিয়ার রেখার সমীকরণ, যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মানে এখানে মাইনাস আছে, এখানে আবার -7, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এখন ওয়াই মাইনাস, দেখো 6 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 0 হয়ে যায়। তাহলে পরবর্তী লাইনে এই ওয়াই মাইনাস 6 এর সাথে তুমি 0 গুণ করো, আচ্ছা পুরোটাই কিন্তু 0 হয়ে যাবে, এই পাশটা 0 সমান সমান আবার এক্স মাইনাস 6 এর সাথে তুমি 13 গুণ করো, তাহলে কত হয়? 13x মাইনাস 3 13 কত? 39, তার মানে 78। 6 আর 13 গুণ করলে কত হবে? 6 13 78। তাহলে এক্স এর ভ্যালু কত আসে দেখো তো, সমীকরণটা সমাধান করলে দেখবে এক্স এর ভ্যালু আসে 6। তাহলে এক্স এর ভ্যালু 6, আর ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু 0, যেহেতু নাই তার মানে ওয়াই এর ভ্যালু 0। আচ্ছা আমরা কি বের করছি? এই পিয়ার রেখার সমীকরণটা নির্ণয় করছি না, দেখো এই যে আমাদের পিয়ার রেখার সমীকরণ, তাইলে কি এক্স ইকুয়ালস টু 6, স্পষ্ট দেখতে পাইতেছো এটা একটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, আর আমরা জানি যে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হয় এক্স ইকুয়ালস টু সামথিং। এখন এখানে এক্স ইকুয়ালস টু 6 কেন হয়েছে? কারণ তুমি এই যে প্রত্যেকটা বিন্দুতে আমার ভুজের মান 6, তুমি পি বিন্দু নাও, পি বিন্দুর স্থানাঙ্কের দিকে লক্ষ্য করো, ভুজের মান 6, আবার আর বিন্দুর দিকে লক্ষ্য করো, ভুজের মান 6, ইভেন তুমি এই ভিতরে যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু ভুজের মান 6, মানে এক্স এর মান 6, এই জন্য এই রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু 6। বুঝতে পারছো? এখন আমার লাগবে কি? আমার লাগবে এই যে বিন্দুটা দেখতেছো, এই যে এই বিন্দুটা লাগবে, শীর্ষবিন্দুটা লাগবে, কারণ আমি এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, সো আমার ওই অংশটার শীর্ষবিন্দুগুলো লাগবে। তাহলে এটা কিভাবে করবা? যেহেতু এই বিন্দুটা কি এক্স অক্ষের উপর অবস্থিত না, আর আমরা জানি এক্স অক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটির মান 0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ইকুয়ালস টু 6 আর ওয়াই ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? এটা কিন্তু স্পষ্ট, দেখো এই যে মূল বিন্দু থেকে 6 ঘর ডানে গেছে, ওয়াই অক্ষ বরাবর উপরেও যায় নাই নিচেও যায় না, এই জন্য কিন্তু আমার কোটির মানটা 0। বুঝতে পারছো? আচ্ছা আবার এই যে বিন্দুটা দেখতে পাইতেছো, এইটা হলো কি আমাদের মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। আবার এই যে বিন্দুটা দেখতে পাইতেছো, এই বিন্দুর স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা বলো? খুবই সহজ কিন্তু, যারা এই পিআর থেকে আমরা যেভাবে এই বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, ঠিক সেইভাবেই আমরা এই বিন্দুর স্থানাঙ্কটাও বের করতে পারি। কিভাবে? লক্ষ্য করো, এই কিউএস রেখার একটা সমীকরণ আছে তাই না? এই কিউএস রেখার সমীকরণটা আমরা নির্ণয় করব। আচ্ছা আসলে নির্ণয় করেই দেখাই, এই অঙ্কটা পুরাই করতেছি আমি। কিউএস রেখার সমীকরণ কত হবে? কিউএস রেখার সমীকরণ হবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস 6 মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু -12 হয়ে যাবে, সমান সমান ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে নিচে 10। আচ্ছা ক্যালকুলেশন করে আমরা, ঠিক আছে, 10x প্লাস 6 10 60 -12y প্লাস 3 12 36। যাক, এরপরে আমরা সবকিছুকে এক পাশে আনি, তাহলে 12y প্লাস 10x আর এই যে প্লাস 36, তাই না? প্লাস 36 যদি সমান চিহ্নের এই পাশে আসে, 60 থেকে 36 বিয়োগ করো, কত হয়? সম্ভবত 24। তাহলে প্লাস 24 ইকুয়ালস টু কত? 0। এই পর্যন্ত কোনো সমস্যা? এই যে আমি একটা সমীকরণ পাইলাম সরল রেখার, তোমরা চাইলে এটাকে আদর্শ রূপেও নিতে পারো, মানে y সমান সমান mx প্লাস c, বাট সেটার আসলে কোনো দরকার নাই, ঠিক আছে, এভাবেই রাখো। তারপরে যেহেতু দেখো এই যে বিন্দুটা, যেই বিন্দু নিয়ে এত কাহিনী আমি করতেছি, এই যে এই বিন্দুটা তোমরা একটু লক্ষ্য করো প্লিজ, এই যে এই এক্সাক্ট এই বিন্দুটা, এই যে এইখানে বিন্দুটার অবস্থান, এই বিন্দুটা, এখন এই বিন্দুটা দেখো তো কোন কোন রেখার উপর অবস্থিত? এই বিন্দুটা এট দ্য সেম টাইম এই যে সবুজ, মানে এই যে কিউএস রেখার উপরে অবস্থিত, তার মানে কিউএস রেখার যে সমীকরণ সেটাকেও ও সিদ্ধ করবে। আবার এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরেও অবস্থিত, তার মানে ও ওয়াই অক্ষের যে সমীকরণ সেটাকেও সিদ্ধ করবে। আমরা সবাই এই কথাটা জানি কিনা যে এক্স অক্ষের সমীকরণ কি জানো? এক্স অক্ষের উপরে তুমি যত বিন্দু নেবা ওই সকল বিন্দুর কিন্তু কোটির মান 0, এই জন্য এক্স অক্ষের সমীকরণ হইল
ওয়াই ইকুয়ালস টু 0। আবার ওয়াই অক্ষের ক্ষেত্রে উল্টা, ওয়াই অক্ষের তুমি যে কোনো বিন্দু নয়, যে ওয়াই অক্ষের উপর থেকে নিচ পর্যন্ত যে বিন্দুই তুমি নেও না কেন, তোমার ভুজের মান কিন্তু শূন্য থাকে। তার মানে ওয়াই অক্ষের প্রত্যেকটা বিন্দুর ভুজের মান যেহেতু শূন্য, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু 0। যদি বলি ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো একটা সরলরেখার সমীকরণ, তাহলে কেমন হবে? এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, বাট 0 না, এক্স ইকুয়ালস টু সামথিং, মানে এক্স এই সামথিং এর ভ্যালু আমরা মানে একটু কিন্তু দেখাইছি। আবার এক্স অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু সামথিং, 0 না কিন্তু ওয়াই ইকুয়ালস টু সামথিং, যদি এক্স্যাক্টলি এক্স অক্ষ হয় তাই ওয়াই ইকুয়ালস টু 0। বা যদি এক্স অক্ষের সমান্তরাল অন্য একটা সরলরেখা হয়, সাপোজ যদি এক্স অক্ষের সমান্তরাল কিন্তু এরকম হইতে পারে, মানে সরি এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, নানা কিছু হইতে পারে, কত হবে সেটা ডিপেন্ড করে যে কোন বিন্দুর ভিতর দিয়ে যাইতেছে, ঠিক আছে, এগুলো আমরা একটু পরে দেখব। যাই হোক, এখন আমরা এই যে কিউএস রেখার সমীকরণটা নির্ণয় করলাম, তুমি বলো তো, যেহেতু এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরেও অবস্থিত, আর আমরা জানি ওয়াই অক্ষের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কতর মান শূন্য, কোন জিনিসটা শূন্য? ওয়াই ভুজের মান শূন্য, ঠিক আছে, একটু আগে তো বললাম ওয়াই অক্ষের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কে যে এক্স এর মান শূন্য বা ভুজের মানটা শূন্য, তাহলে এক্স সমান সমান শূন্য এইটা এই সমীকরণে বসাও। যেহেতু এই বিন্দুটা উভয় সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে এই যে এক্স ইকুয়ালস টু 0 আমরা পাইলাম, সেটা আমরা এই সমীকরণে বসাবো। সমীকরণে বসালে দেখো তো এই 10x কিন্তু কাটাকাটি হয়ে যাবে, কারণ এই যে এটা শূন্য, তাহলে বাকি থাকবে 12y ইকুয়ালস টু -24, তার মানে y এর ভ্যালু -2। তাহলে যে y এর ভ্যালু -2 পাইলাম, এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? দেখো x এর ভ্যালু কত পাইছি? 0, x এর ভ্যালু 0, আর y এর ভ্যালু কত পাইলাম? -2। এবার কি বুঝতে পারছো আমরা কিভাবে স্থানাঙ্কটা নির্ণয় করলাম? আচ্ছা ঠিক আছে, তোমরা যারা একদম প্রথমবার আজকে এই চ্যাপ্টারে ক্লাস করতেছো ওয়ান শট, সেটা তাদের একটু প্রবলেম হতে পারে, বাট যারা ডিটেলসে ফুল চ্যাপ্টারটা আমার সাথে করছো, মোটামুটি 10টা লেকচার ছিল, তাদের সমস্যা হওয়ার কথা না। যাক, তাহলে এখন আমরা যেহেতু 5টা বিন্দুরই স্থানাঙ্ক বের করলাম, কিন্তু বাট এখানে তারা বলছে চতুর্ভুজের যে অংশ, যাক ওটা আমাদের দেখার বিষয় না, এই 5টা বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে? কিভাবে নির্ণয় করব? ওই যে সহজ সূত্রটার মাধ্যমে, স্থানাঙ্কের যে সূত্রটা আমি তোমার শিখাইছি, হাফ অফ, আচ্ছা এইটা আমি করেই দিই। সাপোজ যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করতে হবে, তাহলে প্রথমে মনে করো আমরা এই বিন্দু থেকে শুরু করি, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু। আর এই যে স্থানাঙ্কের মাধ্যমে আমরা যে ক্ষেত্রফলটা নির্ণয় করি, এখানে একটা মজার বিষয় কি জানো? এখানে শুধুমাত্র ত্রিভুজ বা চতুর্ভুজ না, তুমি পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, যে কোনো বহুভুজ নেও না কেন, সকল বহুভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবা খুব সহজে। আচ্ছা, তাহলে আমার পি পি বিন্দুর স্থানাঙ্ক কত দেখো তো? আচ্ছা পি তো না, সরি, মানে এই বিন্দুটা আর কি, এই যে এইটা, এই বিন্দুর স্থানাঙ্ক কত বের করছি? 6,0। তাহলে লিখে ফেলাও 6,0। তার পরবর্তী যে বিন্দুটা, মানে এই যে মূল বিন্দুর পরে কিন্তু মূল বিন্দু আসছে 0,0। তারপরে কোন বিন্দু? এই যে একটুকে যেটা বের করলাম 0,-2, 0,-2। তার পরবর্তীতে দেখো তো এস বিন্দুর স্থানাঙ্ক কত? 3,-7, 3-7। তারপরে লাস্ট এই যে আর বিন্দুর স্থানাঙ্ক কত? 6,-7, 6,-7। তারপর প্রথম যে স্থানাঙ্ক সেটা আবার লিখবা 6,0, শেষ। এই যে আমি বিন্দুগুলো বসাইলাম, তোমাদের কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট স্টেপ যাই। 6 এর সঙ্গে 0 গুণ, আচ্ছা এই জাস্ট ক্যালকুলেশন, বোঝোই তো, 0, 0, 0, -21, এটাও 0, 0, 0, -6, মানে ওটা +6 হয়ে যাবে। আবার এটা কত? -42 হয়ে যাবে +42, আবার -42 হয়ে যাবে +42। যাক, এখন ক্যালকুলেশন করো, -21 যোগ 42 মানে +21, +21 আর +42 যোগ করলে 63, 63 আর 6 যোগ করলে 69। তার মানে আমার ক্যালকুলেশন অনুসারে এটা হবে 69, 62 লিখছি কেন, 69 / 2 বর্গ একক। অবশ্যই তোমার বর্গ একক লেখা লাগবে, কারণ এটা একটা ক্ষেত্রফল তুমি নির্ণয় করতেছো, ঠিক আছে? এই অংশটার ক্ষেত্রফল হবে 69/2 বর্গ একক, এটা তোমরা দশমিকেও নিতে পারো। আচ্ছা, একটা কাজ করো, ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার তো তোমরা একটু গাইড থেকে মিলাই নিও মান কত আসছে তাদের। পরবর্তী প্রশ্নটা, ময়মনসিংহ বোর্ড 2024
এটা একটু অস্পষ্ট, তারপর আমি আমি বলতেছি, তোমরা আমার কথাটার দিকে খেয়াল করো। একটা পঞ্চভুজ মানে কি, পাঁচটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, পঞ্চভুজ যার পাঁচটা শীর্ষবিন্দু থাকবে, সেই পাঁচটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দিয়ে দিছে। আমি লিখি এখানে পি এর হলো গিয়া -1, -1, তোমরা খাতায় তোলো একসাথে, ঠিক আছে। এম এম এর হবে x, y, মানে এটা অজানা আমাদের, তারা বইলা দেয় নাই। তার পরবর্তীতে কিউ, কিউ এর হলো গিয়া 1, 1। এরপরে আছে আর, আর এর হলো গিয়ে 2,7। আর এস এর হলো গিয়ে -3,2। এই হলো আমাদের পাঁচটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন বলছি পি কিউ রেখা এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, মানে যত ডিগ্রি কোণ অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে পি কিউ রেখা, তুমি পি বিন্দুর স্থানাঙ্ক জানো, কিউ বিন্দুর স্থানাঙ্কও কিন্তু তুমি জানো। তাহলে তুমি এই সরলরেখার ঢাল বের করবা একদম আগের মতো। মনে করো আমি এই লাস্ট করাই দিই, ঠিক আছে। y2 - y1, সাপোজ -1 -1, আবার x2 -x1, তাহলে x2 এর ভ্যালু -1, এই সূত্রের মাইনাস। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা কিন্তু -2 -2, অর্থাৎ কাটাকাটি করলে কিন্তু আমার 1 হয়। তার মানে আমার ঢাল আসছে কত, 1। তাহলে আমি লিখতে পারি tan θ = 1, বুঝছো। তাহলে থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হবে tan−1, মানে 45 ডিগ্রি। অর্থাৎ এই পিকিউ রেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তারপরে পরবর্তী কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করো। PM = 2QM হলে দেখাও যে এত = এত। আচ্ছা, এটা সমীকরণ আমাদেরকে দিয়ে দিয়েছে যে PM রেখার দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমার আগে PM রেখার দৈর্ঘ্যটা বের করতে হবে। আর এই এক্স আর ওয়াই দেখো অজানা রাশি। আচ্ছা আসো আমরা সমীকরণটা বানাই। PM রেখার দৈর্ঘ্য কত, PM রেখার দৈর্ঘ্য সমান সোজা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের যে সূত্রটা আমি তোমার শিখেছি ওইটা অ্যাপ্লাই করবে এখানে। x2 - x1, সাপোজ x + 1 হোল স্কোয়ার, y মাইনাস মাইনাস মানে +1 হোল স্কোয়ার। এটা হলো PM রেখার দৈর্ঘ্য। আবার দেখো তো এই যে QM রেখায়, QM রেখার দৈর্ঘ্য কত, QM রেখার দৈর্ঘ্য সমান √ কত আসে, x - 1 হোল স্কোয়ার প্লাস y - 1 হোল স্কোয়ার। এখন তারা বলছে যে তো প্রশ্ন অনুসারে PM = 2 × QM, তোমরা সিম্পলি এখানে জিনিসটা বসাবা, বুঝছো। PM এর জায়গায় এই ভ্যালুটা বসাবা, QM এর জায়গায় এই ভ্যালুটা বসাবা। আমি এটা আচ্ছা লিখি আমি √ আমি শুধু লিখবো না, ভিতরের কাজগুলোও করে যাই। দেখো a + b হোল স্কোয়ারের সূত্র এখানে বসাবো, আবার এখানেও a + b হোল স্কোয়ারের সূত্র বসাবো। তাহলে a² + 2ab + b² প্লাস a² + 2ab + b² সমান 2 × এখানে যেহেতু জায়গা নেই আমি উপর দিয়ে লিখি a² - 2ab + b² প্লাস a² - 2ab + b²। একটু গ্যাদারিং হয়ে গেছে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নাও। আর এখানে কিন্তু একটা 2 আছে। এখন আমি করব কি, আমি উভয় পক্ষকে বর্গ করব। কি করব, উভয় পক্ষকে। আচ্ছা যারা এই জায়গাটা যেহেতু জায়গা নাই, আমরা একটু অন্য পৃষ্ঠায় যাই, ফুল লেখাটাকে অন্য পৃষ্ঠায় না, আমরা উপরে যাই একটু, ঠিক আছে। আচ্ছা এখানে আসে আমরা সলভ করে জিনিসটারে। তাহলে এইখানে আমরা উভয় পক্ষকে, যেহেতু আমি বর্গমূল দেখতেছি তাহলে আমি বর্গ করব। ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখবা যে উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ করলে কি হবে, এই বর্গমূলটা কিন্তু উঠে যাবে। তাহলে হবে x² প্লাস, আচ্ছা x² + 2x প্লাস এই +1 আর +1 যোগ করলে হবে +2 প্লাস y² + 2y, y² + 2y সমান। আবার এইখানটায় দেখো, এইখানটায় কি হবে, আমার যত কিছু আছে, আমার এখানে কিন্তু দুইটা বর্গমূলের বাইরে ছিল, এরকম ছিল না, 2 × √এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। তাহলে আমি যদি বর্গ করি তাহলে এই 2 এর বর্গ কিন্তু 4 হয়ে যাবে, আর এই যে √টা উঠে যাবে, মানে রুট আর স্কোয়ার কি হয় পরস্পর কাটাকাটি হয়ে যায়। তো অনেকে এই ভুলটাই কিন্তু সবাই করে, এই 2 এর জায়গায় তারা 2 রাখে, তারা 4 আর লেখে না। আমরা কিন্তু বর্গ করলে 2 এর বর্গ হবে 4, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। এরপরে ভিতরে যেগুলো আছে দেখো x² - 2x, x² - 2x +1 +1 মানে +2, তারপরে প্লাস y² - 2y, এই যে
এখন আমরা এটারে জাস্ট সলভ করতেছি। আচ্ছা, এখানে যেহেতু 4 আছে, আমরা গুণটা করে ফেলাই। 4x² মাইনাস 4 দুগুণে 8x প্লাস 4 দুগুণে 8 প্লাস 4y² মাইনাস 4 দুগুণে 8y। আর এই পাশে ছিল কি x² প্লাস 2x প্লাস 2 প্লাস y² প্লাস 2y। সিম্পল একটা সমীকরণ। আমরা এখন আমার কি প্রমাণ করতে বলছি কি এই জিনিসটা আনতে বলছি। দেখো এরকম, মানে সব এক পাশে রাখবো আমরা, আর অন্য পাশে থাকবে শূন্য। দেখি তো হয় কিনা। এখানে সবকিছু আমরা এক পাশে নিয়ে যাই। সাপোজ এই যে যত বাম পাশে যত কিছু আছে সবকিছু ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 4x² থেকে x² যদি বিয়োগ করো তাহলে কত হয়? 3x²। তারপরে দেখো মাইনাস 8x, এখানে আছে প্লাস 2x, এই পাশে আসলে কত? মাইনাস 2x, তার মানে মাইনাস 10x। সিম্পল ক্যালকুলেশন ভাই। প্লাস 2 এই পাশে আসলে মাইনাস 2, তার মানে প্লাস 6। 8 থেকে 2 বিয়োগ করলে 6। প্লাস y² এই পাশে আসলে কত হবে? 3y²। আবার প্লাস 2y এই পাশে আসলে মাইনাস, অর্থাৎ মাইনাস 10y। আর এই পাশে থাকবে একটা শূন্য। এখন দেখো তো এই জিনিসটাই ওখানে আছে কিনা। 3x² মিলাও, 3x² প্লাস 3y², মানে একটু সাজাই লাগবে আর কি। ঠিক আছে, আমরা এখানে একটু লিখি 3x² প্লাস 3y² মাইনাস 10x মাইনাস 10y প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো তো এই জিনিসটি আছে কিনা। মাইনাস 10x মাইনাস 10y প্লাস 6 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে বুঝছো কিভাবে আমি প্রমাণ করলাম। এটা কিন্তু একটা কমন প্রশ্ন, এগুলো আসে। ঠিক আছে, এই কোশ্চেনটার একটু অন্যভাবেও তারা দিতে পারতো। তারা বলতে পারতো যে PM ডিভাইডেড বাই QM সমান সমান 2 ডিভাইডেড বাই 1, এইভাবে দিতে পারতো কিন্তু। ঠিক আছে, PM ডিভাইডেড বাই QM ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 1, অথবা এই যে তোমার অনুপাত আকারেও দিতে পারতো যে PM ইস টু QM সমান সমান 2:1। তাহলে এরকম যদি তোমার দেওয়া থাকে, তোমার এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, এই ফর্মে কনভার্ট করতে হবে, তোমার নিজের করতে হবে এই কাজটা। তারপরে তো বাকি স্টেপ সেম। তো একটু চালাকি সারা চাইলে করতে পারে। আচ্ছা, পরবর্তী অংশটা দেখো। PQRS আবার একটা চতুর্ভুজের যে অংশ চতুর্ভাগে মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল। তাহলে এটা কি আর করাই দেওয়া লাগবে বলো? একদম সেম টাইপের অঙ্ক। তাহলে এগুলো কিন্তু বাসায় অবশ্যই সবকটা করবা। তোমরা কমপক্ষে 10টা সৃজনশীল এগুলো করবা এই চ্যাপ্টার থেকে, কারণ তোমার এখান থেকে 10 মার্ক আসবেই আসবে। 3 নম্বর সৃজনশীল, রাজশাহী বোর্ড 2024। পি ও কিউ বিন্দুগামী রেখার ঢাল। দেখো পি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, কিউ বিন্দুর স্থানাঙ্কও দেওয়া, তাহলে ঢাল বের করা কোনো ব্যাপার বলো? y2 মাইনাস y1, দেখো -3 প্লাস 3 x2 মাইনাস x1, তাহলে 2 মাইনাস 7, তাহলে এটা কিন্তু শূন্য হয়ে যাবে। আর বলো তো সরলরেখার ঢাল যদি শূন্য হয় সেটা আসলে কাকে নির্দেশ করতেছে? তুমি এইভাবে দেখো, tan থিটা সমান সমান শূন্য। tan থিটা সমান সমান শূন্য হলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু কিন্তু tan ইনভার্স শূন্য। এখন ক্যালকুলেটারে তুমি যদি tan ইনভার্স শূন্য বসাও, তোমার আসবে 0 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু 0 ডিগ্রি। এখন থিটা মানে কি বলো তো? থিটা মানে হলো এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। সাপোজ এইটা হলো আমাদের এক্স অক্ষ। এখন বলো তো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি উৎপন্ন করলে ওটা কি এক্স অক্ষকেই মিন করতেছে না? তার মানে ঢাল যদি দেখো যে শূন্য, ওইটা আসলে এক্স অক্ষকে মিন করতেছে। আর ঢাল যদি দেখো যে অসংজ্ঞায়িত, ওইটা ওয়াই অক্ষকে মিন করবে। এটা মুখস্থ করে ফেলো যে এক্স অক্ষের ঢাল হলো গিয়ে শূন্য, আর ওয়াই অক্ষের ঢাল হলো গিয়ে অসংজ্ঞায়িত। কারণ কি? কারণ ওয়াই অক্ষ কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর tan 90 ডিগ্রির ভ্যালু কত? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে এই পিও কিউ বিন্দুগামী রেখার ঢাল কত হইলো? শূন্য। তারপরে খ নাম্বার দেখো, দেখাও যে পিকিউ আর একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই জিনিসটা আমরা কিভাবে দেখাইতে পারি? প্রথমে বিন্দুগুলো বসাবা, চিত্রটা আঁকবা। ঠিক আছে, তারপরে এই যে পিকিউ আর একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রমাণ কি? এটা প্রমাণ হবে তুমি পিকিউ রেখার দৈর্ঘ্য বের করবা, কিউ আর রেখার দৈর্ঘ্য বের করবা, আর পি আর রেখার দৈর্ঘ্য বের করবা। তারপরে তুমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবা। যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল হয়, যদি দেখো হ্যাঁ যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার হয়েছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন অতিভুজকে ভূমিকে আর লম্বকে, তাই না? পি কিউ কি অতিভুজ নাকি কিউ আর অতিভুজ, আমি কিভাবে বুঝবো? তার জন্যই তোমার চিত্রটা আমি আঁকতে বলছি আগে। যেমন পি বিন্দুটা কোথায়? 2,-3, 2,-3 হবে এখান থেকে। তারপরে কিউ বিন্দু কোথায় হবে? 7,-3, তাহলে 7,-3 এখানে। আর আর বিন্দুটা কোথায় দেখো তো? 2,3, অর্থাৎ এই যে 2, এখানে হবে 3।
তাহলে আমাদের আর, আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে তুমি যদি এগুলো যোগ করো তাহলে বলো তো আমার অতিভুজ কি হবে, বোঝাই যায় দেখা। এই যে কিউ আর বা আর কিউ হইলো কি আমাদের অতিভুজ, তাই না? এই যে এইটা আমাদের অতিভুজ, কারণ এই যে সমকোণের বিপরীতে এইটা অতিভুজ। তাহলে তুমি কি করবা, তুমি লেফট হ্যান্ড সাইডে নেবা, এই যে দেখো লেফট হ্যান্ড সাইড নেবা অতিভুজ স্কোয়ার, মানে কিউ আর এর স্কোয়ার, কিউ আর রেখার দৈর্ঘ্য বের করবা, ঠিক আছে? কিউ আর রেখার দৈর্ঘ্য বের কইরা তুমি সেটা স্কোয়ার করবা। আর রাইট হ্যান্ড সাইডে তুমি নেবা পি কিউ এর স্কোয়ার, মানে পি কিউ রেখার দৈর্ঘ্যের বর্গ যোগ পি আর রেখার দৈর্ঘ্যের বর্গ। তারপর তুমি দেখবা যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা। যদি সমান হয় তার মানে কি পিথাগোরাসের উপপাদ্য মিলছে আর কি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। কারো কোনো সমস্যা বুঝতে? না। আচ্ছা, এই কয়জন ক্লাস করতেছো? তাহলে গতে কি বললো যে 2 নং এর সমীকরণ 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নং এর সমীকরণ, আচ্ছা 2 নম্বরে কি বলছে লক্ষ্য করো, এখানে এক্স, এখানে একটা সমীকরণ দেওয়া, আরেকটা সমীকরণ দেওয়া, আরেকটা সমীকরণ দেওয়া, আরেকটা সমীকরণ দেওয়া, তাহলে সর্বমোট আমার 4টা সমীকরণ দেওয়া। আর এই প্রত্যেকটা সমীকরণ, এগুলো কার সমীকরণ? এক একটা সরল রেখার সমীকরণ, মানে এই প্রত্যেকটা সমীকরণ কিন্তু এক একটা সরল রেখাকে নির্দেশ করতে আছে, ঠিক আছে? মানে এই সমীকরণ থেকে আমরা একটা সরল রেখা আঁকতে পারবো, এটা থেকে আরেকটা, এভাবে আমরা মোট 4টা সরল রেখা পাবো। হুম, তারপরে দেখো এই সমীকরণ 4টি দ্বারা গঠিত চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এরকম একটা অঙ্ক করাই তাহলে মোটামুটি আমার সকল টাইপের মানে করানো শেষ হয়ে যাবে। দেখি 2 রঙের সমীকরণটা, প্রথম সমীকরণ এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 13, তাহলে এইটা আমার আঁকা লাগবে। আঁকবো কিভাবে, দেখো 3y সমান সমান মাইনাস এক্স প্লাস 13, তার মানে আমার ঢাল কত দিকে, ঢাল হইলো -1। তা ঢাল যদি -1 হয় এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা আনুমানিক এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে ও ভালো কথা, আমার তো হয় নাই এখনো, কারণ ওয়াই তো, ওয়াইয়ের সাথে তো 3 আছে, 3 তো রাখা যাবে না। ওয়াই সমান সমান তাহলে মাইনাস এক্স, আচ্ছা এইভাবে লিখি -1/3 এক্স প্লাস 13/3, 13/3। এখন তাহলে আমার ঢাল কত হয়েছে, ঢাল হয়েছে আমার নেগেটিভ, আর আমার যে সি এর ভ্যালু সেটা আসছে পজিটিভ। তাহলে এর চিত্র কেমন হবে বলো তো? এর চিত্র হবে এরকম, এই টাইপ, এরকমই হবে প্রথম সরলরেখার চিত্র। এখন আমরা দেখো খেয়াল করো, আমার আসলে এখানে একটু বেশি বড় হয়ে যায় যদি আমরা চিত্র সবই, এত কিছু হিসাব তো আমরা করতে পারবো না। তা আমরা খাতায় অ্যাকচুয়ালি কতটুকু লিখবো এটা আমার আসলে বোঝা লাগবে। তার সাথে কাজ করে আমরা এক্স্যাক্টলি পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেভাবে সলভ করি। তোমার সরলরেখা পরে, সরলরেখা আঁকা লাগবে না, তুমি আগে সমীকরণগুলো সমাধান কইরা স্থানাঙ্কগুলো বের করো, ঠিক আছে? মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে এভাবেই আমাদের করতে হবে মূলত। এটা হলো 1 নম্বর সমীকরণ। আচ্ছা 2 নম্বর সমীকরণ কই দেখো তো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, এটা হলো 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কোথায়, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। আর 4 নম্বর সমীকরণ কি, ওয়াই ইকুয়ালস টু 3। এখন আমরা যদি এই যে সরলরেখাগুলো সমাধান করি, ঠিক আছে, তাহলে আমরা মূলত 4টা শীর্ষবিন্দু পাবো। এখন এক্স্যাক্টলি তুমি কিভাবে এটা করবা, সাপোজ তুমি প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বার সমাধান করো। তার আচ্ছা দাঁড়া, এটা বোঝার জন্য হইলেও তোমার আসলে একটা চিত্র আঁকা লাগে আনুমানিক। আচ্ছা আনুমানিক একটা চিত্র আমরা আঁকি, ঠিক আছে? এটা মনে মনে ক্যালকুলেট করে আমরা আঁকে ফেলাবো। y সমান সমান এটা কি হবে, -x+3, তার মানে এইটাও কিন্তু ঢাল নেগেটিভ আর সি এর মানটা পজিটিভ। তাহলে এই সরল রেখাটাও আমার এরকমই হবে, বাট এইখানে দেখো মনে করে এই বরাবর হবে, এই টাইপের কিছু একটা আন্দাজ আমি মানে আঁকলাম আর কি। আবার 3 নম্বর যে সরলরেখাটা দেখো, এটাও কিন্তু ঢাল নেগেটিভ আর সি এর ভ্যালুটা পজিটিভ। আচ্ছা সি এর ভ্যালু যেহেতু পজিটিভ, তাহলে না এইটা তো আসলে কি বলবো, একটু ঝামেলায় পড়ে গেলাম তো। এখানে একটা মানে খুশির সংবাদ আছে, আমাদের লাস্টের যে সমীকরণটা সেখানে y=3 তারা ডিরেক্টলি বইলেই দিছে, মানে এখানে কিন্তু কোনো এক্স নাই। তাহলে y সমান সমান 3 এই জিনিসটা কিন্তু আমরা অন্য সমীকরণগুলো বসাইতে পারি, ঠিক আছে? সাপোজ আমরা যদি এই যে 2 নম্বর সমীকরণে বসাই y=3, তাহলে কি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত আসে লক্ষ্য করো, এক্স এর ভ্যালু আসে 0।
তাই না? এই 2 নম্বর সমীকরণে যদি আমরা y সমান সমান 3 বসাই তাহলে x আসে 0। অর্থাৎ এই 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণের যে ছেদবিন্দু, মানে দুইটা সরলরেখার যে ছেদবিন্দু, সেটার স্থানাঙ্ক হবে x সমান সমান 0 আর y এর মান তো 3, অর্থাৎ 0,3। আবার এই y সমান সমান 3 আমরা যদি এখানে বসাই তাহলে x এর ভ্যালু কত আসবে? লক্ষ্য করো, 3 নম্বর সমীকরণে y সমান সমান 3 বসিয়ে পাই x ইকুয়ালস টু 2, অর্থাৎ 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণের যে ছেদবিন্দু সেটার স্থানাঙ্ক হবে 2,3। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু দুইটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাইয়ে গেলাম। এরপরে আমরা যদি আবার এই যে 1 নাম্বার সমীকরণে বসাচ্ছা একটা আনুমানিক চিত্র, আচ্ছা একটু লক্ষ্য করো তো, একদম প্রথম থেকে এটা বেশি গ্যাদারিং হয়ে গেছে এখানে, এটা এতটুকু মুছে ফেলাই। ঠিক আছে, মানে একটু জায়গা লাগবে এই অঙ্কটা করার জন্য। আচ্ছা খেয়াল করো, একটু কমপ্লিকেটেড লাগতেছে বুঝছি, এই জন্য আমি নতুন করে শুরু করতেছি। আমি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইলাম। ঠিক আছে, এবারে যে প্রত্যেকটা সমীকরণ আমাদেরকে দেওয়া আছে এই সমীকরণগুলো থেকে একটা আনুমানিক চিত্র হইলো আমার আঁকা লাগবে। আনুমানিক চিত্রটা কেমন হতে পারে? এই যে মনে করো একটু এই জন্য একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করে শেখো। তাহলে 3y বা y সমান সমান কেমন, y সমান সমান, আচ্ছা দাঁড়াও, এটা তো তাড়াতাড়ি ক্যালকুলেট করাও যায় না। 3y সমান সমান -x + 13, মানে একটু আগে যেটা আমি লেখছিলাম আর কি, y সমান সমান -x / 3 প্লাস, ওটা লাগবে না, দেখ -1/3 × x। তাহলে এর মধ্যে দিয়ে আসলে আমার ঢাল বের করা, তারপরে আনুমানিক একটা চিত্র, এটা তো খুবই মানে কঠিন একটা কাজ। তারপরেও আমরা চেষ্টা করি, দেখি তো ঢালের মান 1/3 কখন হয়? tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3 এর ভ্যালু আসে কত? 18.43 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই সরল রেখাটা যেহেতু আবার ঢালের মানে কিন্তু নেগেটিভ, তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 18 ডিগ্রির মতো একটা কোণ উৎপন্ন করবে। আর এটা যাবে কোন বিন্দু দিয়া? 13/3। 13/3 মানে কি 4 পয়েন্ট সামথিং আর কি। ঠিক আছে, তার মানে এই সরল রেখাটা কিন্তু এরকম হবে, এরকম হবে কিন্তু চিত্রটা এই সরল রেখার। ঠিক আছে, এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 18.43 ডিগ্রি। আবার দ্বিতীয় যে সমীকরণটা y সমান সমান -x + 3, মানে আমরা এটারে ওই যে আদর্শ রূপে চিন্তা করতেছি যে y সমান সমান -x + 3, তাহলে ঢাল কত? স্পষ্ট -1। তাহলে এটা কি ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে আর 3 দিয়ে যাবে, এই মনে করো 3। ঠিক আছে, এই যে +1 +2 এই যে মনে করো +3, তাহলে +3 দিয়ে যাবে আর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে চিত্রটা আনুমানিক এরকম হবে। আমি দ্বিতীয় রেখাটা আঁকলাম। আবার তৃতীয় যে রেখাটা, এটাও কিন্তু ঢাল ওই যে সেম, মানে এই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বাট 5 বিন্দু, মনে করো এখানে মনে করো আছে 5, তাহলে 5-এর ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, এরকম কিন্তু হবে। মনে করো ওই যে ওইটাই মনে করো 5, যেখান থেকে গেছে ওই জিনিসটা ওই লেগে 5। আর y সমান সমান 3, এটা একটা কেমন সরল রেখার সমীকরণ? যেহেতু এক্স নাই এই সমীকরণে, তার মানে এটা এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখার সমীকরণ। এটা দেখতে কেমন হবে? এখানে প্রত্যেকটা বিন্দুতে কোটির মান 3 হবে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু, দেখো তো এটা 1 2, এটা কিন্তু 3, তাই না? আমরা রাখছিলাম এটা কিন্তু 3, তাহলে 3-এর ভিতর দিয়ে যাবে, তো এরকম হবে। এখন একটু মানে সবকটা সেম কালার হয়ে গেছে, তো এই জন্য একটু গোজামিল গোজামিল লাগতেছে। আমরা আবার একটু লক্ষ্য করি সরল রেখাগুলা। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, মানে এই জিনিসটা খুব কাছাকাছি দিয়ে গেছে, বুঝছো? তো জুম করলে ক্লিয়ারলি বুঝতে পারবা যে এই একটা সরল রেখা, এই আরেকটা সরল রেখা, এই একটা গেছে, এই একটা গেছে, তার মানে এইটা কিন্তু চতুর্ভুজ, একটা ছোট্ট একটা চতুর্ভুজ ফর্ম করছে এখানে। 4টা সরল রেখা একটা ছোট্ট একটা চতুর্ভুজ ফর্ম করছে। যাই হোক, এখন গঠিত ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাদের চাইছে। অঙ্কগুলা কিন্তু দেখো সেম টাইপের, একটু কঠিন মনে হইতে পারে, একটু বড় আসলে অঙ্কগুলা, বাট কঠিন না। এখন এই 4টা বিন্দুর আমার স্থানাঙ্ক জানা লাগবে। ভালো কথা, আমি যখন প্রথমে লিখছি তখনই আমার অ্যাকচুয়ালি সমীকরণ কোনটা কত নাম্বার সেটা দেওয়া উচিত ছিল, আমি ভুল করে দেই নেই। তো প্রথম যে কি ছিল, প্রথম ছিল, দেখছো আউলেই গেছে এই প্রথম সমীকরণ। আচ্ছা সরল রেখা, এটা তো হলো 4 নাম্বার সমীকরণ, এটা তো দেওয়াই যায়, এটা হলো 4 নাম্বার। তাহলে এই যে 4 নাম্বারের সাথে দেখো, আর এই যে এইটা, এটা কত? এটা সম্ভবত এই যে 3, তার মানে এই 2 নম্বর সমীকরণ হলো এটা।
এই যে এইটা 2 নম্বর, আবার এই যে এইটা, এটা সম্ভবত 3 নম্বর সমীকরণ, আর 1 নম্বর সমীকরণ হইলো গিয়া এই যে এইটা। এখন লক্ষ্য কর আমার সমীকরণ বা চিত্রগুলো অ্যাকচুয়ালি লাগে কেন, কোন কোন রেখা পরস্পরকে ছেদ করছে সেটা বোঝার জন্য। সাপোজ এই যে দেখো আমার 4 নাম্বার যে সমীকরণটা, 4 নাম্বার সরলরেখা কোনটা দেখো, এই যে এইটা, এই যে 4 নাম্বার বললো গিয়া এই জিনিসটা, যেটা এক্স অক্ষের সমান্তরাল ছিল। এখন এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কাকে কাকে ছেদ করতেছে দেখো, এই সরলরেখাটার সাথে আমার 2 নাম্বার সমীকরণ ছেদ করবে আর 3 নাম্বার সমীকরণ ছেদ করতেছে। এই দেখো 1 নাম্বার সমীকরণ কিন্তু ওদিক দিয়ে না, বুঝতে পারছো? এই যে 4 নাম্বার দেখো, এই যে 4 নাম্বারটা এখানে আসছে, 4 নাম্বারটাকে যে চতুর্ভুজ ক্ষেত্রটা তৈরি হয়েছে সেখানে কোন কোন বিন্দু আছে, এই বিন্দুটা আছে, আচ্ছা এইটাও লাল হয়ে গেছে তো এই জন্য একটু সমস্যা হয়েছে, বোঝা যেতেছে না। এই যে এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে, তাহলে তুমি যখন 4 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণকে সমাধান করবা তখন এই বিন্দুটা পাবা, আবার তুমি যখন 4 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ সমাধান করবা তখন এই বিন্দু পাবা। কিন্তু তুমি যদি 4 নাম্বার সমীকরণ আর 1 নাম্বার সমীকরণের সমাধান করো তখন যে বিন্দুটা পাবা সেটা কিন্তু এই চতুর্ভুজের অংশ না, সেটা কোথায় দেখো, এই যে 1 নাম্বার সরলরেখা আর হলো 4 নাম্বার সরলরেখা, তারা ছেদ করছে যে এই বিন্দুটাতে, তুমি তখন এই বিন্দু স্থানাঙ্ক পাবা। বাট এই চতুর্ভুজের ক্ষেত্রফল মানে এই যে চতুর্ভুজের সাথে এই বিন্দুর কোনো সম্পর্ক আছে না। তো এই জন্য আমার এই জন্য আসলে আমার আঁকাটা লাগে, বুঝছো? তাহলে তোমরা একটু সময় নিয়ে হইলেও আস্তে আস্তে ধীরে সুস্থে আঁকবা, আঁকলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোন সরলরেখা মানে আমার লাগবে আর কি, কোন মানে কোন ছেদবিন্দুগুলো আমার লাগবে। যাক দেখো তাহলে আমরা 4 নাম্বার আর 3 নাম্বার সমাধান করছি কিন্তু অলরেডি, 4 আর 3 যখন সমাধান করছি এই যে স্থানাঙ্ক পাইছি, তো এটা কোন স্থানাঙ্ক 4 আর 3 এর সেটা বলো তোমারে। 4 আর 3 সমীকরণ সমাধান করছি, তাতে আমরা কোনটা পাইছি, তাতে আমরা পাইছি এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা, এইটা 4 আর 3 নাম্বার যখন আমরা সমাধান করছি। আবার আমরা যখন 4 আর 2 নাম্বার সমাধান করছি তখন কোনটা পাইছি বলতে পারো? দেখো এই যে 4 তো মানে কি বলে, এই যে 4 আর 2 কোথায়, এই যে 2, তাহলে এরা পরস্পর মিলছে কোথায়, এই যে এটা হলো কি আমার সেই বিন্দুর স্থানাঙ্ক, বুঝতে পারছো? এটা মনে করো এ, এটা মনে করো বি। এখন অপর যে আমার বিন্দু মানে 4 নাম্বার সাথে কিন্তু অপর কিছু আমার করে নাই, ছেদ করে নাই আর কি, ঠিক আছে? এখন আমার অপর যে 2টা বিন্দু আছে এই চতুর্ভুজের মধ্যে, দেখো তো তাদের আমি কিভাবে পাইতে পারি, এটার দিকে লক্ষ্য করো। এই যে এই বিন্দুটা, এই যে এটা আমি কিভাবে পাবো, কোন কোন সমীকরণ সমাধান করলে এই বিন্দুটা পাবো আমরা? অবশ্যই এই যে সরলরেখাটা দেখতেছো এটা হলো গিয়ে 2 নাম্বার সরলরেখার সমীকরণ, আর এই যে দেখতেছো এটা কত, এটা হলো 1 নাম্বার সরলরেখা, তার মানে 2 আর 1 যদি তুমি সমাধান করো তখন তুমি এই বিন্দুর স্থানাঙ্ক পাবা। আবার এই যে বিন্দুটা দেখতেছো এই যে এইটা কোনটা, এই যে এই জিনিসটা এইটা, এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি কিভাবে পাবা, তুমি যখন 1 নাম্বার সরলরেখা আর এটা কত 3 নাম্বার সরলরেখা 1 আর 3 যখন তুমি সমাধান করবে তখন তুমি এই বিন্দুটা পাবা, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা 1 আর 2 সমাধান করি আগে। 1 আর 2 নাম্বার যদি তুমি সমাধান করো তো তখন কত হয়? আচ্ছা 1 আর 2 সমাধান কিভাবে করবো, একটা কাজ করি 1 থেকে 2 বিয়োগ করে দিই, তাইলেই সমাধান হয়ে যাবে। 1 থেকে 2 বিয়োগ করলে কি হয়, এক্স এক্স কাটাকাটি যাবে, 3y থেকে আচ্ছা 2y ইকুয়ালস টু 10, তাহলে y এর ভ্যালু কত 5, y এর ভ্যালু 5, এটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে x এর ভ্যালু কত হয়, x এর ভ্যালু হবে y সমান সমান আচ্ছা x সমান সমান 3 মাইনাস y অর্থাৎ -2 হবে। ভাই সিম্পল ক্যালকুলেশন, এখানে কঠিন কিছু না, তার মানে -2,5, এটা কোন বিন্দু, এটা হলো কি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ তুমি সমাধান করছো, তাহলে 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ অর্থাৎ এই যে এই বিন্দুটা, বুঝতে পারছো কোন বিন্দু, এই যে এইটা, তারপরে দেখাই দিই তোমার এই বিন্দুর, এই বিন্দুটা মনে করো সি, ঠিক আছে? আবার তাহলে অপর যেটা থাকবে ওইটা হলো ডি, সেই ডি বিন্দু স্থানাঙ্ক কিভাবে পাবা, এই যে 1 নাম্বার আর 3 নাম্বার তুমি এখন সমাধান করো, 1 আর 3, দেখো 1 আর 3 সমাধান করি আমরা, আবার একদম সেম আগের নিয়মে, তাহলে তোমরা 1 থেকে 3 বিয়োগ করো, 1 থেকে 3 যদি বিয়োগ করো তখন এক্স ভ্যানিশ হয়ে যাবে, মানে আমরা অপনয়ন করতেছি, ঠিক আছে? 3y থেকে আচ্ছা 2y ইকুয়ালস টু 8, তাহলে y এর ভ্যালু কত 4,
এখন ওয়াই এর ভ্যালু যে 4, এটা মনে করো তুমি 3 নাম্বারেও বসাইতে পারো, আবার 1 নাম্বারেও বসাইতে পারো, তোমার ইচ্ছা। আমি মনে করো 3 নাম্বারে বসাইলাম, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 1, এক্স এর ভ্যালু আসবে 1। তাহলে এই যে 1,4 পাইলাম, এটা হলো গিয়ে ডি বিন্দুর স্থানাঙ্ক। তারপরে এই যে 2,5 -2,5 পাইলাম, এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক। আবার এই যে আমরা আগেই দুইটা পাইছি, যেমন 4 আর 2 যখন আমরা সমাধান করছি, দেখো তো এখান থেকে এ বিন্দু কোনটা? এ বিন্দু হইলো গিয়ে আমার 4 নাম্বার আর হইলো গিয়া 3 নাম্বার। আচ্ছা, 4 আর 3 যখন সমাধান করছি তখন আমরা পাইছি এ বিন্দু। 4 আর 3, 4 আর 3 সমাধান করে এটা তাহলে আমাদের এ বিন্দু। ঠিক আছে, এগুলো আগেই সুন্দর করে লেখা লাগবে, আমরা একটু অগোছানোভাবে করে ফেলাইছি। আর যখন তুমি 4 আর 2 সমাধান করছো তখন তুমি যে বিন্দুটা পাইছো সেটা হলো আমাদের বি বিন্দু। দেখো এই যে 4 আর হলো গিয়া 2 নাম্বার, তাহলে এটা আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। এখন লক্ষ্য করো, আমি কিন্তু 4টা বিন্দুর স্থানাঙ্ক পাইছি। এখন এই যে চতুর্ভুজটা আমি পাইলাম, এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন ক্ষেত্রফল তুমি যে নির্ণয় করবা, তুমি কোন বিন্দুর স্থানাঙ্ক আগে বসাবা, কোনটা পরে, তাই না? দেখো এখানে একটা মজার বিষয়, আমরা যে এবিসিডি নামকরণ করছি ওই অনুসারে আসলে তোমার হবে না। ঠিক আছে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরাতে হবে। তাহলে তুমি যদি প্রথমে এ বসাও, তারপর ডি দিতে হবে, তারপরে সি দিতে হবে, তারপরে বি দিতে হবে। অথবা তুমি যদি আগে বি বসাও, তাহলে বি, এ, ডি, সি। বুঝতে পারছো? তাহলে আমরা মনে করো প্রথমে এই যে দেখো সূত্রটা লেখো, হাফ অফ, সূত্র আমি লিখলাম। ঠিক আছে, এরপরে মনে করো প্রথমে বি বসাবো, বি এর পরে এ, তারপরে ডি, তারপরে সি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা কোথায় রে? এই যে 0,3, তাহলে 0,3। আচ্ছা 0,3, তাই না? হ্যাঁ, বি এর পরে কত বসাবা? এ বসাবা 2,3, তারপরে বসাবা ডি, ডি এর কত? 1,4। সি এর কত? -2,5, -2,5। আবার প্রথমটা আবার লেখো 0,3। এই বিন্দুগুলো আমি যে স্থাপন করছি, তোমাদের কারো কোনো ডাউট আছে? এত বর্গ একক, ঠিক আছে। আচ্ছা, সমান সমান হাফ, এটা ক্যালকুলেশন করলে কত হয়? 0, 4 দুগুণে 8, 5 অক্ষে 5, -3 দুগুণে 6, -3 দুগুণে 6, -3 যোগ 8, তাহলে -6, 8 আর 5 কত? 13, 13 থেকে 12 বিয়োগ করলে 1, 1 থেকে 3 বিয়োগ করলে 2, মানে -2 আর কি, -2 আর 8 যোগ করলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, তাহলে 3 বর্গ একক। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন তোমরা গাইড থেকে মিলাই দেখতে পারো। আচ্ছা, আজকে আসলে মাত্র 3টা সৃজনশীল আমি সলভ করতে পারছি, আর অনেকগুলো আছে, এগুলো নেক্সট পার্টে থাকবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।